আছি। আজকে আমাদের ডে 2 স্টার্ট হতে যাচ্ছে। গত ক্লাসে আমরা আমাদের কোর্সের একটা ওভারভিউ দেখেছিলাম। তো আজকে আমরা AutoCAD সফটওয়্যার ওভারভিউ সম্পর্কে জানার ট্রাই করব। বাট সফটওয়্যারের যে ওয়ার্ক স্পেসটা ওপেন করার পর যেই টুলসগুলো আমরা দেখি সেগুলো সম্পর্কে একটা জাস্ট ওভারভিউ আইডিয়া নিয়ে ট্রাই করব। তো আজকে টোটালি আমরা শুধু AutoCAD নিয়ে আলোচনা হবে। তো আমরা ক্লাস শুরু করার পূর্বে একবার একটু স্মরণ করে দিতে চাচ্ছি যে গতদিন যে আমাদের 3 মান্থ ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করার ক্ষেত্রে কয়েকজন কিছু স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছিল যেটা আজকে রাত 10টা পর্যন্ত এটা জাস্ট ইনক্রিজ করা যায় কিনা আমাদের সময়টা। তো আমরা বলছি যে আজকে রাত 10টা পর্যন্ত হচ্ছে আমাদের যে 3 মান্থ ইন্টার্নশিপ প্রোগ্রাম সেটা এনরোল করার বা অ্যাটেন্ড করার মতো লাস্ট অপরচুনিটি। তো সেক্ষেত্রে আজকে রাত 10টার ভিতরে যারা এনরোল করতে পারবেন তারা জাস্ট এই স্পেশাল অফারটা পেয়ে যাবেন। বাট আজ রাত 10টার পরে স্পেশাল অফারটা থাকছে না। তো আমরা আর কথা না বেরিয়ে চলুন আমরা আজকে কন্টেন্টে ফিরে যাই। তো আমরা সেকেন্ড ডে এসে আজকে যে কন্টেন্টগুলো রেখেছি সেটা হচ্ছে জাস্ট সফটওয়্যার ওভারভিউ। আমরা AutoCAD যেই সফটওয়্যারটা আছে ওয়ার্কস্পেস সেটার উপর একটা ইন্ট্রোডাকশন আমরা দিব। দেন এখান থেকে ওয়ার্কস্পেস সুইচিং, রিবন বার, মেনু বার এবং নেভিগেশন বার, কমান্ড লাইন, এই জাস্ট অর্থাৎ AutoCAD সফটওয়্যারটা ওয়ার্কস্পেসটা ওপেন করার পর সাধারণত যেই টুলসগুলো আমরা দেখতে পাই সেই টুলসগুলো সম্পর্কে একটা নর্মাল ওভারভিউ দিয়ে ট্রাই করবো আমরা। তো এই জিনিসগুলো আসলে আমরা আজকে দেখার ট্রাই করছি। তো আমরা কথা না বেরিয়ে যদি একটু সফটওয়্যারে ফিরে যাই, এখান থেকে স্লাইড থেকে আমরা চলে যাচ্ছি AutoCAD সফটওয়্যারে। তো AutoCAD সফটওয়্যার ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। শুরুতে এরকমই একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আমরা AutoCAD ইলেকট্রিক্যাল 2023 আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা যদি দেখি এখানে নিউ এবং ওপেন নামক দুটি অপশন আছে। আমরা যদি এখানে নিউ বাটনে প্রেস করি তাহলে নতুন একটা ফাইল ওপেন হবে। আর যদি আমরা আগে থেকে আগে থেকে ডিজাইন করা কোনো ফাইল ওপেন করতে যাই সেক্ষেত্রে আমরা এই ওপেন অপশনে সিলেক্ট করতে পারি। জাস্ট ওপেন অপশন সিলেক্ট করে আমরা এখান থেকে যেই ফাইলগুলো আমাদের প্রয়োজন বা যে ফাইলগুলো আমরা আগে থেকে ডিজাইন করা ছিল আমরা ওপেন করতে চাচ্ছি সেগুলো এখান থেকে ওপেন করা যাবে। বাট আমরা যেহেতু নতুন স্টার্ট করছি আমরা নতুন একটা ফাইল ওপেন করলাম জাস্ট নিউ বাটনে প্রেস করে। তো এটা হচ্ছে আমাদের AutoCAD এর ওয়ার্কস্পেস। নতুন একটা টেমপ্লেট ফাইল আমরা ওপেন করেছি। তো এই AutoCAD সফটওয়্যার ওপেন করার পর আমরা শুরুতেই যেই টুলসগুলো দেখতে পাই, প্রথমে আমরা যদি একদম উপর থেকে স্টার্ট করি, প্রথমে উপর AutoCAD এর যে আইকন আছে এখানে প্রেস করলে আমরা নতুন কোনো ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে, ওপেন করার ক্ষেত্রে এবং সেভ করার ক্ষেত্রে বা এক্সপোর্ট বা প্রিন্ট করার যে অপশনগুলো সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের মতনই, অন্য যত নর্মাল সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মতন। এটা তেমন কিছুই না। এখানে আমরা নতুন কোনো ফাইল যদি আমরা ওপেন করতে চাই, ক্রিয়েট করতে চাই নতুন কোনো ফাইল, এখান থেকেও যেমন আমরা ক্রিয়েট করতে পারবো। দেন এই সাইডে যে আমরা একটা নিউ বাটন দেখতে পাচ্ছি, নিউ অপশন দেখতে পাচ্ছি, এখান থেকেও আমরা নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে পারি। দেন সেভ, এছাড়া সেভ অ্যাজ অপশন আছে। এগুলো নর্মাল, এগুলো বিস্তারিত আসলে আলোচনা করার প্রয়োজন বোধ করছি না। বাট এর নিচ থেকে যেই অপশনটা আছে, যেই বারটা আছে, এটাকে বলা হচ্ছে রিবন বার। নিচে আমরা যে হোম, প্রজেক্ট, স্কিমেটিক, প্যানেল, রিপোর্ট, কিছু ট্যাব দেখতে পাচ্ছি আমরা, এক্সপোর্ট, ইম্পোর্ট ডাটা। এই এক একটা ট্যাব যে আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো ট্যাব যেই বারের মধ্যে আছে সেটাকে বলা হচ্ছে রিবন বার। তো এখান থেকে এই রিবন বারের মধ্যে সাধারণত অনেকগুলো ট্যাব থাকে, যেমন হোম ট্যাব আছে। সবচেয়ে বেশি যে টুলসগুলো ইউজ করা হয় সেই টুলসগুলো আমরা এই হোম ট্যাবে সাধারণত রাখা হয়ে থাকে। তো এখান থেকে যতগুলো ড্র টুল, মডিফাই টুল, অ্যানোটেশন টুল, সব টুলগুলো আমাদের হোম ট্যাবে আছে। দেন প্রজেক্ট ট্যাবে আরো কিছু টুলস আছে। স্কিমেটিক ট্যাবে আমরা কিছু ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ক্রিয়েট করার কিছু টুল আমরা দেখতে পাবো। তো রিবন বারের যে এক একটা ট্যাবে এক এক ধরনের টুলস এখানে অর্গানাইজ করা আছে। দেন আমরা যদি আরেকটু নিচে যাই, নিচে হচ্ছে এখানে যে ড্রয়িং একটা ফাইলের নেম। এখন যেহেতু আমরা এই ফাইলটা এখনো সেভ করিনি, ডিফল্ট ভাবে ড্রয়িং 1 নামে এই ফাইলটা এখানে জাস্ট AutoCAD সফটওয়্যারটা আমাদের ডিফল্ট একটা নাম ড্রয়িং 1 এটা ধরে নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের মডেলিং স্পেস, লেআউট স্পেস, এই সম্পর্কে আমরা আলোচনা আজকে করছি না। আমরা লেআউট স্পেস সম্পর্কে সামনে আমাদের আলোচনা আছে। বাট আমরা যদি এক সাইড থেকে দেখা স্টার্ট করি, শুরুতে আমরা এই ডান সাইডে যেই কিউবটা দেখতে পাচ্ছি, যে টুলসটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ভিউ কিউব। তো এই ভিউ কিউবের কাজটা সাধারণত 3D তে হয়ে থাকে। আমরা বর্তমানে টপ ভিউটা দেখতে পাচ্ছি। যেহেতু এটা 3Dর কাজ, এটা আমরা আপাতত আমাদের না জানলে চলবে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি না।
এটা 3D র কাজ। আমরা যেহেতু ইলেকট্রিক্যাল ড্রয়িং করছি, আমাদের এই ভিউ কিউবটা খুব বেশি একটা প্রয়োজন পড়বে না। বাট যেই টুলসটা আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে নেভিগেশন বার। বাট শুরুতে এই নেভিগেশন বারটা কিন্তু এখানে অনুপস্থিত। আমরা শুরুতে অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করলে নেভিগেশন বারটা এখানে ডিফল্ট ভাবে পাওয়া যাবে, বাট আমি এখানে কিছুক্ষণ আগে কেটে দিয়েছিলাম, যে কারণে নেভিগেশন বারটা এখানে নেই। তো নেভিগেশন বারটা যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে আমরা একদম বাম সাইডে যে তিনটা থার্ড ব্র্যাকেট দিয়ে তিনটা টুলস দেখতে পাচ্ছি, আমরা তিনটা টেক্সট দেখতে পাচ্ছি। প্রথমে থার্ড ব্র্যাকেটের মাঝখানে একটা মাইনাস সাইন আছে, এটাকে বলা হচ্ছে ভিউপোর্ট কন্ট্রোল। তো এই ভিউপোর্ট কন্ট্রোলে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কতগুলো টুলস দেখতে পাবো, যে টুলসগুলো আসলে ভিউপোর্ট কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়। দেন আমরা যদি পরের যে থার্ড ব্র্যাকেটের মাঝখানে টপ নামক একটা টুলস আছে, এটাকে বলা হচ্ছে ভিউ কন্ট্রোল। এখান থেকে আমরা ডিফারেন্ট ভিউ দেখতে পারি। এই ভিউগুলো আসলে 3D তে ইউজ করা হয়, তাই আমরা এখানে বিস্তারিত আলোচনা করব না। দেন 2D ওয়্যার ফ্রেম যেই একটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে ভিজুয়াল স্টাইল আমরা চেঞ্জ করতে পারি, এগুলোকে ভিজুয়াল স্টাইল বলে। বাট এই দুইটি টুলসই আসলে আমাদের 3D তে কাজে লাগে, তাই আমরা এটা এখানে বিস্তারিত না গিয়ে আমরা শুরুতে যে ভিউ পোর্ট কন্ট্রোল যে টুলসটা আছে সেখানে আমরা জাস্ট ক্লিক করছি। দেন এখানে একদম নিচে দেখতে পাচ্ছি নেভিগেশন বার নামে একটি অপশন আছে। তো নেভিগেশন বার জিনিসটা কি, এটা যদি আমি এক কথায় বলি, নেভিগেশন বার হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসটাকে, আমাদের অটোক্যাড সফটওয়্যারের ওয়ার্ক স্পেসটাকে নেভিগেট করার জন্য ইউজ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিউ কিউব আর একটা অপশন আছে, এখানে টিক মার্ক দেওয়া আছে। ভিউ কিউব হচ্ছে আমাদের এই টুলসটা। তো এটা যদি আমরা এখান থেকে সরিয়ে ফেলতে চাই, তাহলে এখানে যে টিক মার্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে টিক মার্কটা চলে যাবে এবং এই ভিউ কিউবটা এখান থেকে চলে গেল। তো আবার যদি আমরা আবার নিয়ে আসতে চাই, তাহলে এখানে টিক মার্ক দিলে ভিউ কিউবটা চলে আসবে। আবার এখান থেকে আমরা ভিউ কিউবটা সরিয়ে ফেলতে পারবো। তো আমাদের যদি জায়গা স্বল্পতা মনে হয়, অর্থাৎ যদি মনে হয় যে এই ভিউ কিউবটা থাকার কারণে আমাদের জায়গা অনেক ওয়ার্ক স্পেসের জায়গা কমে যাচ্ছে, তাহলে এই ভিউ কিউবটা আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা জায়গা ইনক্রিজ করতে পারি। বাট নেভিগেশন বারটা যদি আমরা ওয়ার্ক স্পেসে নিয়ে আসতে চাই, তাহলে এই নেভিগেশন বার এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি এই নেভিগেশন বার এখানে আমাদের টিক মার্ক দেওয়া হয়ে গেছে এবং এখানে আমাদের নেভিগেশন বারটা কিন্তু চলে আসছে। এটাকে বলা হচ্ছে নেভিগেশন বার। তো এটার কাজ হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসটা নেভিগেট করার জন্য ইউজ করা হয়ে থাকে। তো কোনটার কাজ কি সেটা যদি আমি শুরু থেকে স্টার্ট করি, প্রথমে এখানে দেখতে পাচ্ছি এটা ভিউ কিউব একটা টুলস দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করলে আমাদের ভিউ আসবে, অর্থাৎ এই ভিউ কিউবটা আমরা নেভিগেশন বার থেকেও নিয়ে আসতে পারি। এই ভি কিউব এটা যদি আমরা এখান থেকে কেটে দেই, তাহলে ভি কিউবটা চলে যাবে। নেভিগেশন বার থেকে ভি কিউব আনার পর শুরুতে যেই অপশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুল নেভিগেশন হুইল। তো এটার কাজকে এটা আমি লাস্টে বলবো, এটা লাস্টের জন্য রেখে দিচ্ছি, কারণ শুরুর দিকে আমরা কিছু অন্য সকল টুলস গুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে ফুল নেভিগেশন হুইলের কাজকে এটা আমরা বুঝতে পারবো। তো ফুল নেভিগেশন হুইলের নিচে যেই টুলসটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে প্যান, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্যান লেখাটা এর অর্থ হচ্ছে আমরা একটা হাতের চিহ্ন দেখতে পাচ্ছি, এটা দিয়ে কি কাজ করে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে জাস্ট প্যান টুলটা আমরা সিলেক্ট করছি। আমরা জাস্ট মাউসের যে রাইট বাটন আছে সেই রাইট বাটন প্রেস করলে এই প্যান টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্সরটা একটা হাতের মতো সাইন চলে আসলো। তো এই হাতের মতো সাইন যখন চলে আসবে, তখন এই প্যান টুলটা দিয়ে আসলে কি করা হয় সেটা যদি আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ওয়ার্কস্পেসে কিছু ড্র করে নেওয়া প্রয়োজন পড়বে। সাপোজ আমরা এখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল ড্র করে রাখি, এই ড্র টুল থেকে এই রেক্টেঙ্গেল গুলো কিভাবে ড্র করা হয় সেগুলো সম্পর্কে আমাদের সামনের ক্লাসে অর্থাৎ তৃতীয় ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে। বাট এখন আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে নিয়েছি প্যান টুলটা বোঝার জন্য। তো আমরা আবার প্যান টুলটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা যদি এই প্যান টুল সিলেক্ট করে এটাকে নাড়াচাড়া করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের পুরো ওয়ার্কস্পেসটা কিন্তু মুভ করছে। তো এই প্যান টুল এভাবে ওয়ার্কস্পেসটা মুভ করার উদ্দেশ্যটা আসলে কি আমরা যদি বুঝতে চাই, তাহলে আমরা আমাদের কিবোর্ডের যে একদম কর্নারে অর্থাৎ বাম সাইডের একদম কর্নারে ইএসসি লেখা থাকে অথবা ফুল স্পেলিং লেখা থাকে স্কেপ, যেটাকে স্কেপ বাটন বলা হয়, সেই স্কেপ বাটন যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের প্যান টুলটা ডিসিলেক্ট হয়ে যাবে। যদি আমরা স্কেপ বাটন প্রেস না করি, তাহলে এই টুলটা কিন্তু আসলে এখান থেকে রিমুভ হবে না। তো এই টুলটা ডিসিলেক্ট করার জন্য জাস্ট প্যান টুলটা সিলেক্ট হয়ে আছে, ডিসিলেক্ট করার জন্য আমরা ইএসসি বা স্কেপ বাটনটা প্রেস করছি। দেন স্কেপ বাটনের কাজ কি এটা যদি আমরা বুঝতে চাই, আমাদের মাউসের যে মিড পয়েন্ট আছে, মিডিলে যে একটা মাঝখানে যে চাকার মতো একটা বাটন থাকে, যেটা আমরা ঘোরাতে পারি, স্ক্রল করতে পারি, যেটা স্ক্রল বাটন বলা হয়। তো স্ক্রল বাটন যদি আমরা আমাদের নিজের দিকে আমরা স্ক্রল করাই, তাহলে এটাকে জুম আউট হবে, এবং আমরা যদি সামনের দিকে স্ক্রল করাই, তাহলে এটা জুম ইন হবে। তো আমরা পেছনের দিকে স্ক্রল করলে জুম আউট হচ্ছে, সামনের দিকে স্ক্রল করলে জুম ইন হচ্ছে। আমাদের মাউসের যে স্ক্রল বাটনটা আছে একদম মাঝখানে যে চাকার মতো যে একটা বাটন থাকে, তো এইভাবে জুম আউট করে আমরা যদি
কার্সরটাকে একটু আমাদের অবজেক্ট থেকে দূরে কোথাও নিয়ে যদি আমরা জুম ইন করি, স্ক্রল করে জুম ইন করলাম, আমরা কিন্তু এখন আমাদের ওয়ার্ক স্পেসে যে রেক্টেঙ্গেলটা ড্র করেছিলাম সেটা আর কিছুই দেখতে পাচ্ছি না। তো এই অবস্থা আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে প্যান টুলটা সিলেক্ট করলাম, প্যান টুল সিলেক্ট করার পর জাস্ট আমরা ওয়ার্ক স্পেসটাকে মুভ করাচ্ছি। এখান থেকে মুভ করিয়ে সাধারণত আমাদের নিচের দিকে থাকার কথা ছিল আমাদের সেই রেক্টেঙ্গেলটা, তো মুভ করে আমরা জাস্ট নিচের দিকে চলে যাচ্ছি। অনেক দূরে চলে গেছে সম্ভবত। এই যে আমরা পেয়ে যাচ্ছি, তো এটা নিচের দিকে ছিল, তো আমরা প্যান টুল সরিয়ে জাস্ট ওয়ার্কস্পেসটা মুভ করাতে করাতে জাস্ট এখানে আমাদের যে রেক্টেঙ্গেলটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গেলটা। অর্থাৎ এই প্যান টুলটা ইউজ করে আমরা জাস্ট ওয়ার্কস্পেসটাকে মুভ করিয়ে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে মুভ করতে পারি। আমরা যদি এখান থেকে দূরে জাস্ট এই পজিশনে যদি আমরা আরো কিছু লাইন ড্র করতে চাই, তো সেক্ষেত্রে আরেকটা পজিশনে যদি আমরা একটা সার্কেল ড্র করতে চাই, তো এক পজিশন থেকে আরেক পজিশনে মুভ করার জন্য এখান থেকে প্যান টুল সিলেক্ট করে এভাবে আমরা মুভ করতে পারি। এভাবে মুভ করা যাচ্ছে। এবং আমরা স্ক্রল বাটন প্রেস করে বা যে স্ক্রল বাটন আছে সেটাকে স্ক্রল করি আমরা জুম আউট করতে পারবো। তো এইটাগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, দেন জুম ইন করলাম। তো প্যান টুলের কাজটা কি আমরা তো বুঝতে পেরেছি, বাট আমাদের কাজ করার সময় মাঝে মধ্যেই হচ্ছে এই প্যান টুলটা ইউজ করতে হবে। তো বারবার যদি আমরা কাজের ফাঁকে এই প্যান টুলটা ইউজ করে যদি আমাদেরকে এই ওয়ার্কস্পেস মুভ করাতে হয়, তাহলে এটা আসলে পেইনফুল একটা ব্যাপার, বা আমাদের কাজের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হবে। আমরা যদি প্রফেশনালি দ্রুত কাজ করতে চাই প্রফেশনালদের মতো, তাহলে এই প্যান টুলটা এখান থেকে সিলেক্ট না করে আমাদেরকে একটি সহজ একটি অপশন আছে, যে আমাদের মাউসের যে মিডিলে যে স্ক্রল বাটনটা থাকে, যেটা দিয়ে আমরা জুম ইন জুম আউট করতাম, সেই স্ক্রল বাটনটা যদি আমরা প্রেস করে চেপে ধরে রেখে যদি আমাদের মাউসটাকে মুভ করাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্যান টুলের মতো কাজ করছে। আমাদের সেই স্ক্রল বাটনটা ছেড়ে দিলে কিন্তু আমাদের যেই প্যান টুলটা আছে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে খুব দ্রুত কাজ করা যায়। জাস্ট আমাদের মাউসের যে স্ক্রল বাটনটা আছে সেটা চেপে ধরে আমরা এটাকে মুভ করাবো, আবার ছেড়ে দিলেই আমাদের প্যান টুলটা ডিসিলেক্ট হয়ে যাবে। আশা করছি আপনারা ক্লিয়ার যে প্যান টুল নিয়ে কিভাবে কাজ করতে হবে। দেন নিচে যেই টুলসটা দেখতে পাচ্ছি এটাকে জুম এক্সটেন্ড বলা হচ্ছে, বাট জুম এক্সটেন্ডের নিচে একটা অ্যারো সাইন আছে, সেই অ্যারো সাইনে যদি আমরা ক্লিক করি তাহলে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, জুম এক্সটেন্ড, জুম উইন্ডো, জুম প্রিভিয়াস, জুম রিয়েল টাইম, জুম অল, বেশ কিছু জুম অপশন আছে। বাট এখানে সবকিছু আমাদের প্রয়োজন পড়বে না। আমরা যদি জুম এক্সটেন্ড একটু দেখতে চাই, তাহলে আমাদেরকে আরেকবার একটু জুম আউট করে একটা ডিফারেন্ট পজিশনে নিয়ে জুম ইন করতে হবে। তো এই মুহূর্তে কিন্তু আমরা রেক্টেঙ্গেলটাকে আবার হারিয়ে ফেলেছি। জাস্ট ওয়ার্কস্পেসের কোন পজিশনে আমাদের ড্রয়িংটা বা রেক্টেঙ্গেলটা ছিল, এটা এখন যদি আমরা প্যান টুল ইউজ করে যদি মুভ করাতে চাই, সাপোজ এখন আমরা এখান থেকে প্যান টুলটা সিলেক্ট না করে জাস্ট কার্সর দিয়ে স্ক্রল বাটনটা প্রেস করে আমরা মুভ করাচ্ছি, বাট আমাদের যদি একটু দূরে কোথাও চলে যায় অবজেক্ট থেকে, তাহলে কিন্তু সেই অবজেক্টটা খুঁজে বের করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে যে জুম এক্সটেন্ড টুলটা আছে, সেই জুম এক্সটেন্ড এটা সিলেক্ট করলে তাহলে দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের রেক্টেঙ্গেলটা আমাদের ওয়ার্কস্পেসের সামনে চলে আসলো, আমাদের স্ক্রিনের সামনে চলে আসলো। আচ্ছা, এখানে কমেন্ট সেকশনে অনেকে অনেক মন্তব্য করছিলেন আর কি, প্রবলেম, অনেকে কেউ কেউ হয়তো কিছু জিনিস বুঝতে পারছিলেন না। তো আপনারা যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, কোনো কিছু আনক্লিয়ার থাকে, তাহলে আপনাদের প্রবলেমগুলো জাস্ট একটু নোট করে রাখবেন। আমি ক্লাস শেষের দিকে সবার কোশ্চেন নিয়ে নিব, অর্থাৎ আপনাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো আমাদের ক্লাস শেষে আমরা ক্লাস শেষের জন্য রেখে দিই না, ক্লাস শেষে সবার কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপাতত আমরা ক্লাসটাকে কন্টিনিউ করছি। তো এখান থেকে আমরা যে জুম এক্সটেন্ড অপশনটা কি কাজ করে সেটা তো আমরা বুঝতেই পারলাম, বাট আমরা যদি আরেকটু ক্লিয়ার করতে চাই, আমরা এখান থেকে সার্কেল থেকে বা এই রেক্টেঙ্গেল থেকে একটু দূরে একটা সার্কেল ড্র করে নিলাম। জাস্ট এই রেক্টেঙ্গেল থেকে একটু দূরে সার্কেল ড্র করে জুম আউট করে আবার দূরে একটা পজিশনে গিয়ে আমরা জুম ইন করে ফেললাম। তো এখন যদি আমরা জুম এক্সটেন্ড এই বাটনটা আবার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি একসঙ্গে আমার রেক্টেঙ্গেল এবং সার্কেল দুটো একসঙ্গে চলে আসছে। অর্থাৎ এই জুম এক্সটেন্ডের কাজ হচ্ছে, আমাদের ওয়ার্ক স্পেসটা তো সাধারণত অনেক বড় থাকে, অনেক বড় ওয়ার্ক স্পেসের মধ্যে যেই পজিশনটাকে, যেই এরিয়াটুকুর মধ্যে আমাদের ড্রয়িং অবজেক্টগুলো থাকবে, অর্থাৎ যেই অবজেক্টগুলো আমরা ড্র করেছি সেই ড্রয়িংগুলো যেই এরিয়াটুকুর মধ্যে থাকবে সেই এরিয়াটুকু আমাকে জুম করে দেখাবে। তো আমরা এখন জুম আউট করে আমাদের যেই রেক্টেঙ্গেল এবং সার্কেলটা ছিল সেটা ডিফারেন্ট পজিশনে জাস্ট এত বেশি জুম আউট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি না।
তো আমরা যদি এখান থেকে জুম এক্সটেন্ড বাটনটা প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি জাস্ট আমাদের অবজেক্টটা যে পজিশন ছিল সেই যে এরিয়াটুকুর মধ্যে অবজেক্টগুলো আছে, ডিজাইনগুলো আছে, সেই এরিয়াটুকুর মধ্যে আমাকে জুম করে দেখাবে। তো এখন তো আমাদের সার্কেল এবং রেক্টেঙ্গেল আছে। তো আমরা যদি এখান থেকে সার্কেলটা ডিলিট করে দেই তাহলে আবার আমরা জুম আউট করে যদি জুম এক্সটেন্ড বাটনটা প্রেস করি তাহলে শুধুমাত্র রেক্টেঙ্গেলটা আমাকে দেখাবে। অর্থাৎ ওয়ার্কস্পেসের যেই পজিশন জুড়ে হচ্ছে আমাদের ডিজাইন অবজেক্ট থাকবে সেই অবজেক্টগুলো শুধু আমাকে জুম করে দেখাবে। আশা করছি আমাদের জুম এক্সটেন্ড বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। দেন জুম উইন্ডো জিনিসটা কিভাবে কাজ করে এটা যদি আমরা এক্সপ্লেন করতে চাই, আমরা জাস্ট এখানে আরেকটা সার্কেল ড্র করছি এবং আমরা চাচ্ছি যে এই সার্কেলের ভেতরে যে অংশটুকু আছে স্পেসিক্যালি এই অংশটুকু আমরা জুম করে দেখব। জুম এক্সটেন্ড করলে তো জাস্ট পুরো অবজেক্টটাই আমাদের জুম হবে, বাট আমরা চাচ্ছি যে এই সার্কেলের ভেতর অংশটুকু শুধুমাত্র জুম করে দেখার জন্য। সেক্ষেত্রে আমরা নিচে যে অ্যারো সাইন আছে জুম এক্সটেন্ডেড এখানে ক্লিক করছি, দেন এখানে জুম উইন্ডো যে টুলসটা আছে এটা আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি আমাদের কার্সরের পাশে একটি উইন্ডো টাইপের একটি সিম্বল ক্রিয়েট হয়েছে, অর্থাৎ জুম উইন্ডো টুলটা আমার সিলেক্ট হয়েছে। আমরা যদি কমান্ড লাইনের দিকে তাকাই, আচ্ছা কমান্ড লাইন কি সেই সম্পর্কে আমাদের এখনো বলা হয়নি, বাট আমরা কমান্ড লাইনে আসছি। জাস্ট নেভিগেশন বারটা কমপ্লিট করার পরে কমান্ড লাইন সম্পর্কে আলোচনা করা হবে। তো এখান থেকে আমাদের জুম উইন্ডো টুলটা যখন সিলেক্ট হয়ে গেছে এর মাধ্যমে আমরা যে কাজটা করবো একটা উইন্ডো ক্রিয়েট করব। উইন্ডো বলতে একটা রেক্টেঙ্গেল, অর্থাৎ রেক্টেঙ্গেল শেপের একটা উইন্ডো ক্রিয়েট করব এবং সেই উইন্ডো ক্রিয়েট করার মাধ্যমে যেই এরিয়াটুকু স্পেসিফাই করা হবে, সাপোজ আমরা এই জুম উইন্ডো টুলটা সিলেক্ট করার পর জাস্ট এই সার্কেলের ভিতরে এই পজিশনে আমরা একটা পিক করলাম। আমরা কিন্তু একটা পজিশন পিক করে ফেলেছি। দেন আমরা যখন কার্সরটাকে মুভ করাচ্ছি জাস্ট একবার ক্লিক করব, আমরা ক্লিক করে কিন্তু ধরে রাখবো না, জাস্ট একবার লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিব। দেন আমরা যখন কার্সরটাকে মুভ করাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে আমাদের একটা উইন্ডো ক্রিয়েট হচ্ছে বা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হচ্ছে। তো আমরা সেকেন্ড পয়েন্টটা আরেকটা পজিশনে নিয়ে গিয়ে সাপোজ এখানে আমরা কার্সরটাকে এনে আরেকবার পিক করলাম, অর্থাৎ যেই দুইটি পয়েন্ট পিক করার মাধ্যমে আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করছি, উইন্ডো ক্রিয়েট করেছি এবং সেই উইন্ডোটা যেই এরিয়াটুকু কভার করেছে সেই এরিয়াটুকু আমাকে জুম করে দেখানো হচ্ছে। আবার আমি যদি চাই যে নিচের দিকে এখানেও আরেকটা জুম উইন্ডো ক্রিয়েট করার জন্য বা জুম উইন্ডো অ্যাপ্লাই করে জুম করার জন্য, তো সেক্ষেত্রে আমরা জুম উইন্ডো টুলটা আরেকবার সিলেক্ট করছি। জাস্ট এই পজিশনে একটা পয়েন্ট পিক করলাম এবং এই পজিশনে একটা পয়েন্ট পিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি যেই এরিয়াটুকু আমরা সিলেক্ট করেছি উইন্ডোর মাধ্যমে সেই এরিয়াটুকু আমাকে জুম করে দেখাচ্ছে। এভাবে স্পেসিফিক কোনো এরিয়া যদি আমরা জুম করে দেখতে চাই তাহলে আমরা জুম উইন্ডোর মাধ্যমে জাস্ট উইন্ডো ক্রিয়েট করে জুম উইন্ডো সিলেক্ট করতে পারি। দেন জুম প্রিভিয়াস যে টুলটা দেখতে পাচ্ছি জুম উইন্ডোর পরে লেখা আছে জুম প্রিভিয়াস, অর্থাৎ এই টুলের কাজকে আমরা হয়তো অনেকাংশে বুঝতে পারছি। তো এই প্রিভিয়াসের কাজ হচ্ছে আমরা একটু আগে এখন যেই ভিউতে আমরা আছি এর প্রিভিয়াস ভিউটা বা প্রিভিয়াস যে জুম পজিশন ছিল সেই পজিশনে চলে যাব। সাপোজ এখান থেকে আমরা যদি জুম প্রিভিয়াস টুলটা সিলেক্ট করি তাহলে একটু আগে আমরা যেই রকম জুম করে দেখেছিলাম সেই রকম দেখতে পাচ্ছি। দেন আরেকবার জুম প্রিভিয়াস টুলটা সিলেক্ট করলাম, জাস্ট আমরা উইন্ডো সিলেকশনের মাধ্যমে যেই পজিশনে ছিলাম যে এরকম জুম ইন পজিশনে সেই পজিশনে চলে আসলাম। দেন আরেকবার যদি জুম প্রিভিয়াস প্লেস করি তাহলে আমরা এভাবে আমরা হয়তো বুঝতেই পারছি যে জুম প্রিভিয়াস টুলটা সিলেক্ট করার মাধ্যমে আমরা প্রিভিয়াস যেই পজিশনে ছিলাম সেই প্রিভিয়াস জুম পজিশনে বারবার চলে যাচ্ছি। দেন জুম প্রিভিয়াসের পর জুম রিয়েল টাইম এত কিছু আমাদের প্রয়োজন পড়বে না, আমরা জুম অল যে অপশনটা আছে সেটা কিভাবে কাজ করে এটা একটু দেখে নিই। তো জুম অল উইন্ডোটা যদি আমরা দেখতে চাই এখান থেকে জুম অল অপশনটা সিলেক্ট করলাম, তাহলে আমরা আসলে কিভাবে জুম হলো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আবার জুম আউট করে একটা ডিফারেন্ট পজিশনে গিয়ে জুম ইন করলাম। তো আবার আমাদের সেই অবজেক্টগুলো আমাদের ওয়ার্কস্পেসে দেখা যাচ্ছে না। দেন এখান থেকে আমরা যে জুম অল টুলটা সিলেক্ট করলাম তাহলে দেখতে পাচ্ছি আমাদের জুম এক্সটেন্ডের মতো যে অংশটুকু আমাদের যে এরিয়াটুকুর মধ্যে আমাদের অবজেক্টগুলো ছিল, ড্রয়িং অবজেক্টগুলো ছিল, সেই এরিয়াটুকু চলে আসলো। বাট অর্থাৎ অনেকাংশে আমাদের জুম এক্সটেন্ডের মতো শুরুতে যেই জুম এক্সটেন্ড টুলটা ছিল সেই জুম এক্সটেন্ডের মতনই কাজ করছে জুম অল এর মাঝখানে। বাট পার্থক্যটা কি আমরা যদি বুঝতে চাই, পার্থক্য হচ্ছে আমরা যখন জুম এক্সটেন্ড সিলেক্ট করব তখন শুধুমাত্র অবজেক্টটা আমাদের ওয়ার্কস্পেসে অ্যাপিয়ার হবে বা শো করা হবে, আমরা শুধু ওয়ার্কস্পেস জুড়ে শুধু অবজেক্টটা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি এখান থেকে জুম অল সিলেক্ট করি তাহলে আমরা অবজেক্টের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অরিজিনটাও দেখতে পাবো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট বা এক্স ওয়াই অ্যাক্সিসের যে অরিজিন পয়েন্ট আছে অর্থাৎ 00 পয়েন্ট, সেই অরিজিন পয়েন্ট সহকারে আমাদের পুরো অবজেক্টটা দেখা যাবে। অর্থাৎ
আমরা যদি জুম অল অপশনটা সিলেক্ট করি তাহলে আমাদের ওয়ার্কস্পেসের যেই এরিয়াটুকুর মধ্যে আমাদের অবজেক্টগুলো আছে বা ডিজাইন অবজেক্টগুলো আছে সেই সঙ্গে আমাদের যেই পজিশনে অরিজিনটা আছে সেই অরিজিন সহকারে পুরো ডিজাইনটা আমরা দেখতে পারবো। এটা ছিল আমাদের জুম অপশন। বাকিগুলো আপাতত আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে না, আমাদের এই কয়টা জানা থাকলেই হবে। তার নিচে যেই টুলসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরবিট টুল। এটা আসলে 3D তে ইউজ করা হয়, আমাদের এখানে ইউজ করার কোনো প্রয়োজন নেই। বাট তারপরেও আমি একটু একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে ভুল করে কখনো যদি আমরা এই অরবিট টুলটা সিলেক্ট করি এবং অরবিট টুল সিলেক্ট করার পর এভাবে আমরা অরবিট করে জাস্ট 3D শেপে নিয়ে আসলাম, তো এখন যে পজিশনে আসছে এটা কিন্তু একটু কমপ্লিকেটেড সিচুয়েশনে চলে গেছে, এটা 3D তে কনভার্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমরা এক্স ওয়াই অ্যাক্সিসের সঙ্গে জেড অ্যাক্সিস দেখতে পাচ্ছি। তো এরকম পজিশন যদি কখনো হয়ে যায় তাহলে আমরা যে কাজটা করবো, এখানে যে ভিউ কিউব টুলসটা দেখতে পাচ্ছি, তো অরবিট টুল সিলেক্ট করার পর শুরুতে আগে এই অরবিট টুলটা ডিসিলেক্ট করতে হবে। অর্থাৎ এখন আমরা যে কার্সরটাকে যতই মুভ করেন না কেন আমাদের জাস্ট অরবিট টুলটাই কাজ করছে, কারণ অরবিট টুলটা সিলেক্ট হয়ে আছে। ডিসিলেক্ট করার জন্য আমি কিবোর্ডের যে স্কেপ বাটন আছে সেই স্কেপ বাটনটা প্রেস করলাম, তাহলে আমাদের অরবিট টুলটা চলে গেল। বাট এটা 3D থেকে 2D তে নেওয়ার জন্য আমরা সহজ ওয়েতে যে কাজটা করতে পারি, আমাদের একটা হোম আইকন আছে দেখতে পাচ্ছি, আশা করছি আপনারাও দেখতে পাচ্ছেন হোম আইকন। তো এই কিউবের আইকনটা আছে, এখানে আমরা ক্লিক করব, তাহলে নরমালি সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউতে চলে গেল। দেন এখানে যে টপ ভিউ আছে এই টপ ভিউতে আমরা সিলেক্ট করব, জাস্ট ভিউ কিউবের যে টপ সিলেক্ট করে আমরা চলে আসবে এবং এখানে কিন্তু আমরা জাস্ট ডিফল্ট অটোক্যাডের ড্রাফটিং এর জন্য যে ডিফল্ট ভিউটা আছে সেই ভিউটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এই অরবিট টুলটা আমরা কখন ইউজ করবো না যদি আমরা 3D এর কাজ না জেনে থাকি। যদি ভুল করে আমরা সিলেক্ট করে ফেলি, জাস্ট এই ভিউ কিউব থেকে কিভাবে আমরা এটা নিয়ে আসতে পারি সেটা আমরা একটু শেয়ার করলাম। দেন করি নিচে এখানে যেই হোয়াইট কালারের যেই টুলসটা আমরা অপশনটা দেখতে পাচ্ছি, একটা বার দেখা যাচ্ছে হোয়াইট কালারের, এটাকে বলা হচ্ছে কমান্ড লাইন। আমরা কিন্তু এখানে লেখাও দেখতে পাচ্ছি যে কমান্ড লেখা আছে, তো এটাকে বলা হচ্ছে কমান্ড লাইন। তো এই কমান্ড লাইনের কাজ কি এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে এই ড্রয়িংটা ডিলিট করে দিয়ে এখানে ড্র টুল থেকে কয়েকটা টুল আমরা ড্র করি। সাপোজ এখান থেকে আমরা লাইন টুল সিলেক্ট করে একটা লাইন ড্র করছি, দেন এখান থেকে একটা সার্কেল টুল সিলেক্ট করে একটা সার্কেল ড্র করছি, দেন একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে একটা রেক্টেঙ্গেল ড্র করছি। তো এই যে ড্র টুলগুলো আমি ড্র করছি এখান থেকে, অথবা এখান থেকে জাস্ট মুভ টুলটা সিলেক্ট করে জাস্ট এই অবজেক্টটাকে আমরা মুভ করে নিচ্ছি। যে টুলসগুলো আমরা এখান থেকে ইউজ করছি সেই সব টুলসগুলো আমরা কিন্তু এই কমান্ড লাইন থেকে ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা যদি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে পড়ি যে আমরা এমন একটা টুল ইউজ করতে যাব সেই টুলটা আমরা খুঁজে পাচ্ছি না, সাপোজ আমাদের এখানে যেই প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোর নিচেও কিন্তু অনেক টুলসগুলো হিডেন অবস্থায় থাকে। সাপোজ এখানে যে লেয়ারের পাশে যে এটা হচ্ছে লেয়ার প্যানেল, সেই লেয়ারের পাশে যে অ্যারো সাইন আছে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো বেশ কিছু টুলস আছে। আবার আমাদের এখানে যে ইউটিলিটি প্যানেল আছে সেই ইউটিলিটির প্যানেলে অনেক টুলস আছে। তো এমন অনেক টুলস আছে যেগুলো আমরা খুঁজে পাওয়াটা কঠিন হয়ে যেতে পারে, অনেক পজিশন অনেক হিডেন টুলস গুলো লুকায়িত থাকে। তো সেই টুলস গুলো যদি আমরা জাস্ট নাম জেনে থাকি তাহলে কমান্ড লাইনে সেই টুলের নাম লিখে সার্চ করলে সেই টুলটা চলে আসবে। সাপোজ এখন আমি এখান থেকে এই সবগুলো টুলস ডিলিট করে দিই, আমি যদি চাই যে এখান থেকে যে লাইন টুলটা আছে সেই লাইন টুলটা এই রিবন থেকে সিলেক্ট না করে কমান্ড লাইন থেকে সিলেক্ট করার জন্য, তাহলে আমরা জাস্ট কমান্ড লাইনে এখানে কার্সর রেখে প্রেস করে আমরা জাস্ট টাইপ করব LINE, অর্থাৎ লাইনটা আমরা স্পেলিং করে লিখলাম লাইন, দেন LINE টাইপ করে এখান থেকে LINE টাইপ করে আমরা জাস্ট এন্টার প্রেস করব, জাস্ট লাইন স্পেলিং করে টাইপ করে এন্টার প্রেস করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইন টুলটা কিন্তু আমাদের কোন টুলটা সিলেক্ট আছে সেটা দেখা যাবে। কমান্ড লাইন আমরা দেখতে পাচ্ছি লাইন লেখা আছে, অর্থাৎ লাইন টুলটা সিলেক্ট হয়েছে এবং সেই সঙ্গে আমাদের হচ্ছে আমরা লাইনের পাশে লেখা দেখতে পাচ্ছি যে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। আপনারা কি দেখতে পাচ্ছেন কমান্ড লাইনে কি যা কিছু লেখা আছে? একটু চ্যাট বক্সে রিপ্লাই করবেন প্লিজ। তো আমরা কমান্ড লাইনে নিচে দেখতে পাচ্ছি লাইন লেখা আছে এবং স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট লেখা আছে। তো এখানে আমরা যদি জাস্ট অর্থাৎ আমাকে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করতে বলছে, তো আমরা যে কোনো একটা পজিশনে যদি পয়েন্ট স্পেসিফাই করি, সাপোজ এই পজিশনটাতে আমরা একটা ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম, তো দেখতে পাচ্ছি আমার
এবং তারপর আমাকে লাইনের পাশে বলা হচ্ছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, অর্থাৎ লাইন ড্র করার জন্য আমাদের দুইটা পয়েন্ট স্পেসিফাই করতে হয়। আমরা ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন আমাকে নেক্সট পয়েন্ট স্পেসিফাই করতে বলা হচ্ছে, এই নেক্সট পয়েন্টটা স্পেসিফাই করলাম। দেন আমি যদি এন্টার প্রেস করি আমরা এই লাইন টুল থেকে বেরিয়ে যাব। তো এভাবে আমরা কমান্ড লাইন থেকে যে কোনো একটা টুল সিলেক্ট করে নিয়ে আসতে পারি। সাপোজ আমরা যদি এখান থেকে সার্কেল টুলটা নিয়ে আসতে চাই, তাহলে আমরা কিবোর্ড এই কমান্ড লাইন এখানে এসে আমরা জাস্ট টাইপ করব CIR, দেন এখান থেকে CLE, জাস্ট সার্কেল টাইপ করে আমি এন্টার প্রেস করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের সার্কেল টুলটা সিলেক্ট হয়ে গেছে এবং আমাকে কমান্ড লাইনে বলা হচ্ছে স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট, অর্থাৎ সার্কেল ড্র করতে গেলে শুরুতে আমাকে সেন্টার পয়েন্টে স্পেসিফাই করতে হবে। তো আমরা এখানে কমান্ড লাইনেও দেখতে পাচ্ছি আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে শুরুতে আমাকে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করতে হবে। তো আমি এই পয়েন্টে সেন্টার পয়েন্টে স্পেসিফাই করলাম। দেন এখানে আমরা কমান্ড লাইন আবার দেখতে পাচ্ছি স্পেসিফাই রেডিয়াস, অর্থাৎ সার্কেল ড্র করতে গেলে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করার পর আমাকে রেডিয়াস স্পেসিফাই করতে হবে। তো আমরা এখানে কার্সরটাকে মুভ করি, রেডিয়াস ছোট বড় করতে পারি, জাস্ট এই পজিশনে আমরা রেডিয়াসটাকে স্পেসিফাই করে রাখলাম। তো আমার সার্কেল টুল ড্র করা হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা কমান্ড লাইন থেকে যদি কোনো একটা টুলসের নাম জেনে থাকি তাহলে আমরা সেই নামটা জাস্ট কমান্ড লাইনে লিখে ড্র করতে পারবো। বাট আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই কমান্ড লাইনে কোনো টুলসের সম্পূর্ণ নাম লেখার প্রয়োজন নেই। জাস্ট আমি যদি লাইন টুলটা সিলেক্ট করতে চাই, আমাকে যে পুরো লাইন কথাটা স্পেলিং করে লিখতে হবে, টাইপ করতে হবে, ব্যাপারটা সেরকম না। আমি যদি কিবোর্ড থেকে জাস্ট এল টাইপ করি, লাইন লিখতে গেলে যে এল প্রয়োজন সেই এল টাইপ করি, তাহলে আমরা দেখতে পাবো যে লাইন টুলটা কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এল টাইপ করে এন্টার প্রেস করলে আমরা এখান থেকে লাইন ড্র করছি। দেন আমরা সি টাইপ করে এন্টার প্রেস করলে এখান থেকে সার্কেল ড্র হয়ে যাচ্ছে, সার্কেল পুরোটুকু টাইপ করার প্রয়োজন নেই। দেন আমরা থেকে REC, কিবোর্ড থেকে REC টাইপ করে এন্টার প্রেস করলে এখান থেকে রেক্টেঙ্গেল ড্র হচ্ছে। আমরা POL টাইপ করলে আমাদের পলিগন ড্র হবে। জাস্ট এখান থেকে পলিগন ড্র করছি আমরা। তো এইভাবে আমরা কিন্তু জাস্ট দ্রুত সবকিছু ড্র করতে পারি। জাস্ট কিছু টাইপ করে জাস্ট আমরা এখান থেকে জাস্ট কোন একটা লেটার টাইপ করেই আমরা এখান থেকে ক্রমান্বয়ে কিন্তু খুব দ্রুততার সঙ্গে আমরা এগুলো ড্র করতে পারবো। বারবার যদি আমরা এক একটা টুলস এখান থেকে আমাদের যে রিবন বার আছে, রিবন বারের এক একটা প্যানেলে গিয়ে বা ট্যাব গুলো চেঞ্জ করে প্যানেলে গিয়ে বা এই সাইড থেকে এক একটা টুল সিলেক্ট করে আমরা ড্র করার থেকে আমাদের যদি সবগুলো টুলস এর নাম মুখস্থ থাকে, তাহলে আমরা কমান্ড লাইন থেকে খুব সেইগুলোর জাস্ট শুরুর দিকের কয়েকটা অক্ষর টাইপ করে আমরা যদি এখান থেকে ড্র করতে পারি, তাহলে আমাদের কাজ অনেক বেশি দ্রুততার সঙ্গে হবে। তো আশা করছি বুঝতে পারছেন যে কমান্ড লাইনের কাজটা আসলে কি। এটার মাধ্যমে আমরা কোনো একটা টুল সিলেক্ট করতে পারি এবং সেই সঙ্গে এই কমান্ড লাইনের মাধ্যমে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, অর্থাৎ কিভাবে আমরা ড্র করব। তো কমান্ড লাইন এটা যদি কোনো কারণে সাপোজ এটা আমরা এইখানে যে ক্রস সাইন আছে এটা আমরা ক্লোজ করে ফেলেছি ভুল করে, এটা শুরুর দিকে অনেকের এর প্রবলেমটা হয়, জাস্ট এখানে ক্লোজ করে ফেললাম। তো এটা ক্লোজ করার পূর্বে অবশ্যই আমাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে, কনফার্মেশন যে আমি আসলে ক্লোজ করতে চাচ্ছি কিনা। তো আমি যদি ভুল করে ইয়েস বাটন প্রেস করে দিই তাহলে কমান্ড লাইন কিন্তু চলে গেল, এবং কমান্ড লাইন ছাড়া কাজ করা আমাদের জন্য অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে পড়বে। তো কমান্ড লাইন যদি কোনোভাবে চলে যায় তাহলে আমাদেরকে কমান্ড লাইন নিয়ে আসার যে টেকনিকটা আছে সেটা অনেক বেশি সহজ। সেটা আমরা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল প্রেস করব, কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে আমরা F9 প্রেস করব, অথবা আমরা শুধু F9 প্রেস কন্ট্রোল বাটন প্রেস করে আমরা 9 বাটনটা প্রেস করতে পারি। F9 না, আমি একটু মিস্টেক করেছি, দুঃখিত। F9 বলতে ফাংশন কি F9 না, আমরা কন্ট্রোল প্রেস করে যে 9 বাটনটা আছে 9 প্রেস করব, কন্ট্রোল 9। আমি যদি কন্ট্রোল 9 প্রেস করি তাহলে আমাদের কমান্ড উইন্ডোটা চলে যাবে, আবার যদি কন্ট্রোল 9 প্রেস করি তাহলে কমান্ড উইন্ডোটা ফিরে আসবে। এইভাবে আমরা জাস্ট কমান্ড উইন্ডোটা নিয়ে আসতে পারি অনেক দ্রুততার সঙ্গে। তো কমান্ড লাইন কিভাবে কাজ করতে, ফাংশনালিটি কি সেটা তো আমরা দেখলামই। দেন নিচের দিকে আমরা আরেকটা কমান্ড লাইন নিচে আরেকটা বার দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। তো এই স্ট্যাটাস বারে অনেকগুলো টুলস আছে, তো যেই টুলস গুলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে সেই টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন এখান থেকে আমরা যদি এই গ্রিড, শুরুতে আমরা গ্রিড টুলটা দেখতে পাচ্ছি, তো এখানে এই গ্রিডটা যদি আমরা জাস্ট অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্কস্পেসে যে গ্রাফের মতো কিছু ঘর ছিল সেগুলো চলে গেল।
আবার যদি আমি গ্রিডটা অন করি তাহলে এটা চলে আসছে। আমাদের স্ক্রিনটা বা ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক থাকার কারণে আমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা জাস্ট এখানে কমান্ড লাইন থেকে একটা অপশন টাইপ করছি, জাস্ট কি কমান্ড লাইন থেকে ওপি টাইপ করে যদি এন্টার প্রেস করি, তাহলে আমাদের অপশন উইন্ডোটা চলে আসবে। এই অপশন উইন্ডোটা নরমালি খুঁজে বের করে একটু ডিফিকাল্ট, বাট আমরা কমান্ড লাইন থেকে ওপি টাইপ করে এন্টার প্রেস করলে আমাদের অপশন উইন্ডোটা চলে আসলো। এখান থেকে ডিসপ্লে অপশনে গিয়ে আমরা যদি এটার কালার চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার এটা আমরা চেঞ্জ করে যদি হোয়াইট করে ফেলি, ওকে অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে এবার আমরা কিন্তু সাদা স্ক্রিনের মধ্যে কিছু গ্রাফের মতো কিছু ঘর দেখতে পাচ্ছি। তো এখান থেকে এই গ্রিডটা অন থাকা অবস্থায় এগুলো দেখা যাবে, বাট আমরা যদি গ্রিডটা অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের সেই গ্রাফের মতো সাদা ঘরগুলো চলে গেল। আবার যদি আমরা গ্রিডটা অন করি তাহলে এটা ফিরে আসবে আবার। দেন আমরা সাইডে যেই এটা হচ্ছে আমাদের গ্রিড মোড। তো গ্রিড মোডের পাশে আমরা যেই টুলসটা দেখতে পাচ্ছি মোডটা, সেটা হচ্ছে স্ন্যাপ মোড। এই স্ন্যাপ মোডটা অন এবং অফ করা যায় এখান থেকে। একবার ক্লিক করলে এটা অন হবে, অফ হবে। সবগুলো মোডই প্রায় সেম, জাস্ট আমাদের ক্লিক করে অন করা যাবে এবং অফ করা যাবে। তো এই স্ন্যাপ মোডটা অন থাকা অবস্থা আমাদের কি সুবিধা হবে সেটা যদি আমরা একটু বোঝার ট্রাই করি, আমরা প্রথমে একটু জুম ইন করে নিচ্ছি। তো এখানে আমরা সেই ঘরগুলো দেখতে পাচ্ছি, গ্রাফের যে ঘরগুলো যেটা গ্রিড অন থাকা অবস্থায় দেখা যায়। আমরা গ্রিডটা যদি অফ করা অবস্থায় এটা চলে যাবে। গ্রিড অন করে যদি আমরা এখান থেকে যে কোনো একটা টুল সিলেক্ট করি, সাপোজ লাইন টুলটা আমরা সিলেক্ট করলাম, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্সর গুলো যখন আমরা মুভ করাচ্ছি, এই কার্সরটা কিন্তু শুধুমাত্র যেই আমাদের গ্রিডের যে বক্স গুলো আছে সেই বক্সের এক একটা কর্নারে শুধু মুভ করছে। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে মুভ করতে পারছি না, শুধু কর্নার গুলোতে এগুলো মুভ হচ্ছে। আমাদের এই স্ন্যাপ মোডটা যখন আমরা অন করা অবস্থায় আছে, বাট স্ন্যাপ মোডটা যদি আমরা অফ করে দিই এখান থেকে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কার্সরটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি যে কোনো পজিশনে মুভ করাতে পারছি। আমি যদি আরেকটু জুম ইন করি তাহলে হয়তো সুবিধা হবে। দেখতে পাচ্ছি আমরা কন্টিনিউয়াসলি যে কোনো পজিশনে আমরা এই কার্সরটা মুভ করাতে পারছি। বাট আমরা যদি এখানে অবজেক্ট স্ন্যাপ মোড এটা অন করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এই বক্সগুলোর কর্নার ছাড়া অন্য কোথাও কিন্তু কার্সর মুভ করানো যাচ্ছে না। যেদিকে মুভ করছি শুধু এই বক্সগুলোতে চলে যাচ্ছে। তো এটা করার সুবিধা হচ্ছে আমরা যদি স্পেসিফিক কিছু ইউনিটে আমাদের কার্সরটাকে মুভ করাতে চাই, যে আমরা চাচ্ছি যে 5 মিলিমিটার ছাড়া বা 1 ইঞ্চি ছাড়া আমরা এই কার্সর মুভ করাবো না, তাহলে আমাদের এই অবজেক্ট স্ন্যাপ মোডটা আমরা 1 ইঞ্চিতে সিলেক্ট করে দিয়ে জাস্ট 1 ইঞ্চির যে ইন্টিজারের ভ্যালুতে আমাদের কার্সরটা মুভ করবে। আশা করছি আমরা এটা ক্লিয়ার। বাট আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট কালারের থাকে তাহলে অনেক সময় আমরা লাইট কালার যেই ড্রয়িং করি, আমরা যে ড্রয়িং গুলো করার সময় যদি লাইনের কালারটা আমরা লাইট কালার করে দিই তাহলে এগুলো দেখা যাবে না। তো সেক্ষেত্রে আমরা যদি পুনরায় আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি আগে যেমন ছিল সেরকম ফিরে নিয়ে আসতে চাই, তাহলে জাস্ট কিপ থেকে আমরা এই কমান্ড লাইন থেকে টাইপ করছি ওপি টাইপ করে জাস্ট এন্টার প্রেস করছি। আচ্ছা, কমান্ড লাইনে আমরা জাস্ট ওপি টাইপ করে এন্টার প্রেস আসলে এখান থেকে আমাদের যেই কালার অপশন ছিল সেটা আমরা এখান থেকে আবার ফিরে নিয়ে আসতে পারি। বাট আমরা যদি এখান থেকে রিসেট অল কন্টেন্টস বা রিস্টোর অল কন্টেন্টস আমরা সিলেক্ট করি, তাহলে ডিফল্ট ভাবে যেই রকম আমাদের কালার গুলো ছিল, কালারগুলো ডিফল্ট ভাবে যেই কালার ছিল সেগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। তো আমরা রিস্টোর অল কন্টেন্ট দিয়ে দিচ্ছি এবং ক্লোজ এন্ড অ্যাপ্লাই প্রেস করছি। তো দেখতে পাচ্ছি আমাদের ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার যেমন ছিল সেমন চলে আসলো। দেন আমরা এখান থেকে ডাইনামিক ইনপুট, এটার কাজ কি আমরা একটু পরে দেখছি। এটা আমরা এখান থেকে ডাইনামিক ইনপুট, এটা ডিফল্ট ভাবে আসলে থাকে না, এটা আমরা অফ করে রাখছি। দেন আমরা গ্রিড মোড দেখলাম, দেন স্ন্যাপ মোড দেখলাম। তারপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে অর্থ মোড। আপনারা আশা করছি অর্থ মোডটা দেখতে পাচ্ছেন, যেখানে একটা রাইট অ্যাঙ্গেল ড্র করা আছে, অর্থাৎ একটা সমকোণ ড্র করা আছে, এটা হচ্ছে অর্থ মোড। এটার কাজ হচ্ছে যেহেতু এখানে একটা সমকোণ ড্র করা আছে, তো এই অর্থ মোডটা আমরা চাইলে ক্লিক করে এটা অন করতে পারি এবং অফ করতে পারি। এটা যদি অন থাকে তাহলে আমরা যখন যা কিছু ড্র করব আমাদের কার্সরটা কিন্তু জাস্ট সমকোণে মুভ হবে। সাপোজ আমরা এখানে একটা লাইন টুল সিলেক্ট করলাম, তো লাইন টুল সিলেক্ট করার পর আমরা শুরুতে আগে অর্থ মোডটা অফ করে রাখি। এখান থেকে অর্থ মোডটা অফ করে জাস্ট একটা পজিশনে আমরা পিক করলাম, দেন আমরা এখান থেকে লাইন দেখতে পাচ্ছি একটা লাইন ড্র হচ্ছে। তো এই লাইনটা কিন্তু আমরা যে কোনো অ্যাঙ্গেলে ড্র করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো পজিশনে মুভ করি। আমরা যদি চাই যে এটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য,
তো মোটামুটি আনুমানিক এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে চাই, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে চাই, যেকোনো ডিরেকশনে এটাকে মুভ করানো যাচ্ছে। বাট আমরা যখনই এখান থেকে অর্থ মোডটা অন করে দিলাম, দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের লাইনটা কিন্তু সোজা হয়ে গেল। জাস্ট আমরা এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা প্যারালাল আমরা এটাকে রাখতে পারছি। আমরা কার্সরটাকে যদিও এক্স অ্যাক্সিস থেকে আমরা দূরে নিয়ে আসছি, বাট আমাদের লাইনটা কিন্তু আসলে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালালই আছে। বাট আমরা যদি কার্সরটাকে একটু বেশি মুভ করে ফেলি তাহলে দেখতে পাচ্ছি এটা আবার ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল চলে আসলো। অর্থাৎ আমরা যদি অর্থ মোডটা অন রাখি তাহলে আমরা যখন ড্র করব, আমাদের লাইন ড্র করার সময় লাইনটা হয় আমাদের এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল থাকবে, নয়তো ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল থাকবে। আমরা জানি এক্স এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ এটা শুধুমাত্র রাইট অ্যাঙ্গেলে মুভ করবে। হয় আমরা এক্স অ্যাক্সিস বরাবর রাখতে পারবো, নয়তো ওয়াই অ্যাক্সিস বরাবর রাখতে পারবো। আরেক কথা বলা যায় যেটা হয় হরিজন্টালি নয় ভার্টিক্যালি এটাকে জাস্ট মুভ করানো যাবে। এতে সুবিধা হচ্ছে আমরা যখন এটা ইউজ করে যখন আমরা কোনো কিছু ড্র করব তখন আমাদের লাইনটা স্ট্রেট হয়, বাঁকাতেরা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে আমরা স্ট্রেট লাইন ড্র করবো, সেক্ষেত্রে অর্থ মোডটা অন করে নিয়ে আমরা কাজ করতে পারি। যদি অর্থ মোডটা অফ করে দেই তাহলে আবার দেখতে পাচ্ছি আমরা যে কোনো ডিরেকশনে আমরা লাইনটাকে মুভ করতে পারছি। তো এখান থেকে আমাদের এরকম অনেক সময় প্রয়োজন পড়বে যে আমাদের ফ্রিকোয়েন্টলি এই অর্থ মোডটা অন এবং অফ করার প্রয়োজন পড়বে। সাপোজ আমরা এখান থেকে লাইন টুলটা সিলেক্ট করে প্রথমে আমরা ড্র করছি, আমরা চাচ্ছি যে এই লাইনটা আমার স্ট্রেট হোক। তো সেক্ষেত্রে আমরা এই স্ট্যাটাস বারে গিয়ে অর্থ মোডটা অন করে, এখান থেকে স্ট্যাটাস বারে গিয়ে অর্থ মোডটা অন করে আমরা এই পর্যন্ত একটা সার্কেল লাইন ড্র করলাম। দেন এখন আমার চাচ্ছি যে আমরা যদি একটা ট্রাপোজিয়াম ড্র করতে যাই তাহলে এই মুহূর্তে আবার আমাকে এই অর্থ মোডটা অফ করতে হবে। তো আমি আবার স্ট্যাটাস বারে গিয়ে অর্থ মোড অফ করলাম। দেন ড্র করার পর এই সাইডে আমরা জানি যে ট্রাপোজিয়াম অপোজিট সাইড প্যারালাল হয়ে থাকে। তো এখানে তো আবার লাইনটা আমাকে স্ট্রেট করতে হবে। সেক্ষেত্রে আমরা অর্থ মোডটা আবার অন করে যদি এভাবে ড্র করি, দেন আবার অর্থ মোড এখান থেকে অফ করে আমরা এখানে লাইনটা ড্র করে একটা ট্রাপোজিয়াম ড্র করলাম। তো এইভাবে বারবার যদি আমরা এই অর্থ মোডটা অন এবং অফ করতে যাই, এটা কিন্তু আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমরা কিছু শর্টকাট টুলস মনে রাখবো। তারপর শুরুতে আমি এই লাইন টুলটা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের শর্টকাট টুল হচ্ছে ফাংশন কি 8। আমরা যদি F8 প্রেস করি, জাস্ট কিবোর্ড থেকে আমরা F8 প্রেস করছি। আমরা এই স্ট্যাটাস বারের দিকে একটু খেয়াল রাখবো। আমরা যখন আমরা আগে একটু ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করে দিই, লাইন টুলের ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করছি। দেন আমাদের দেখতে পাচ্ছি এটা এখন অর্থ মোডটা অফ আছে, যে কারণে আমরা যে কোনো ডিরেকশনে আমাদের লাইনটা মুভ করতে পারছি। বাট আমরা যদি F8 প্রেস করি, অর্থাৎ ফাংশন কি F8, তাহলে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের অর্থ মোডটা এইদিকে অন হয়ে গেছে এবং আমরা কার্সরটাকে যতই ডানে বা উপরে নিচে মুভ করি না কেন আমাদের লাইন কিন্তু অ্যাঙ্গেলে মুভ করছে না, জাস্ট একটা হরিজন্টালি প্যারালাল এটা কাজ করছে। দেন এই পয়েন্ট পর্যন্ত আমরা এটা পিক করলাম। দেন এই সাইডে আবার দেখতে পাচ্ছি আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ভার্টিক্যালি এটা মুভ করছে, বাট আমরা এটাকে অর্থ মোডটা এখন অফ করে দিতে চাই। F8 প্রেস করে আমরা অর্থ মোড অফ করলাম। দেন আবার F8 প্রেস করে আমরা অর্থ মোডটা অন করে স্ট্রেট লাইন ড্র করলাম। দেন আবার F8 প্রেস করে অর্থ মোডটা অফ করে আমরা এটাকে জয়েন করে ফেললাম। অর্থাৎ আমরা যদি এই শর্টকাট এই মোডগুলো শর্টকাট কি যদি আমাদের জানা থাকে, এটা আমাদের অর্থ মোডের শর্টকাট কি হচ্ছে F8, তাহলে কিন্তু আমরা অনেক দ্রুততার সঙ্গে কাজ করতে পারবো। তো অর্থ মোড কিভাবে কাজ করে এটা আমরা দেখে ফেললাম। দেন আমরা যদি এখান থেকে পরের যে টুলসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপিং। এটা বর্তমানে অন আছে। তো এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপিং টুল। এর পাশে যেই অ্যারো সাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যারো সাইন। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অবজেক্ট আছে, আমরা সবগুলোতে আমরা টিক মার্ক দিয়েও দেখতে পাচ্ছি। তো আমরা একে একে টিক মার্ক গুলো তুলে দেই। এগুলো আমরা তুলে দিচ্ছি এবং বর্তমানে আমরা একটা একটা করে টিক মার্ক দিয়ে আমরা দেখবো কোন টুলস এর কাজ আসলে কি। তো শুরুতে আমরা আগে একটা লাইন এখানে ড্র করে নিলাম। তো লাইন ড্র করার পর আমরা চাচ্ছি যে এই লাইনটা যেই পজিশন থেকে শুরু হয়েছিল একদম সেই পজিশন থেকে আরেকটা লাইন ড্র করার জন্য। তো আমরা এন্টার প্রেস করে আবার লাইন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা চাচ্ছি যে এই লাইনটা যেখানে শুরু হয়েছিল সেখান থেকে আরেকটা লাইন ড্র করার জন্য এবং একদম স্টার্ট পয়েন্ট থেকে। তো আমরা খুব চেষ্টা করছি যে কার্সরটাকে একদম এই স্টার্ট পয়েন্ট থেকে ড্র করার জন্য। তো আমরা কার্সরটাকে মুভ করে যে একদম এই স্টার্ট পয়েন্টের কার্সরটা নিয়ে জাস্ট পয়েন্টটা পিক করলাম। দেন নিচের দিকে নিয়ে আমরা একটা লাইন ড্র করে ফেললাম। দেন এন্টার প্রেস করছি। এখন আমার কোশ্চেন হচ্ছে আমাদের লাইনটা কি একদম এই লাইনের স্টার্ট পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে? আমরা যদি একটু জুম ইন করলে দেখতে পাবো আমাদের কিন্তু ফাঁকা জায়গা রয়ে গেছে। অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে এই লাইনটা একদম
প্রিভিয়াস লাইনের শুরুর দিকে যে লাইনটা ড্র করেছিলাম সেটার স্টার্ট পয়েন্ট থেকে বা ইন পয়েন্ট থেকে স্টার্ট হোক, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাঁকা জায়গা রয়ে গেছে। এবং নর্মালি আসলে ফাঁকা জায়গা থেকেই যায়, কারণ আমরা যদি চোখের আন্দাজে এটা ড্র করতে যাই, চোখের আন্দাজে এখান থেকে স্টার্ট করতে যাই, তাহলে কখনোই স্টার্ট হবে না। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এখান থেকে যে অবজেক্ট স্ন্যাপিং অপশন আছে, এখান থেকে আমরা ইন পয়েন্ট একটা অপশন দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি একটা লাইনের দুই সাইডে অরেঞ্জ কালারের দুইটি গ্রিপ দেখা যাচ্ছে। তো আমরা এটার মানে হচ্ছে আমাদের একটা লাইনের দুই সাইডের যে ইন পয়েন্ট আছে সেই ইন পয়েন্টগুলো আমরা ট্র্যাক করতে পারবো। তো আমরা এটা টিক মার্ক দিয়ে রাখলাম ইন পয়েন্ট। এটা টিক মার্ক দিয়ে যদি আমরা এখন লাইন টুলটা সিলেক্ট করি, লাইন টুল সিলেক্ট করার পর এখান থেকে আমরা এখন যদি কার্সরটাকে আমাদের লাইনের কাছাকাছি নিয়ে যাই, সাপোজ এই লাইনের কাছাকাছি নিয়ে যাচ্ছি, যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইনের শেষ মাথায় কিন্তু সবুজ রঙের একটা গ্রিপ দেখা যাচ্ছে, একটা রেক্টেঙ্গুলার গ্রিপ। এই রেক্টেঙ্গুলার গ্রিপটা আমরা জাস্ট এখান থেকে কার্সরটা যখন এই গ্রিপের কাছে নিয়ে যাই, তখন আমরা কিন্তু কার্সরের পাশে লিখাও দেখতে পাচ্ছি ইন পয়েন্ট। কার্সরের পাশে আমার ইন পয়েন্ট লেখাটা আসছে, অর্থাৎ আমাকে ইন পয়েন্টটা সিলেকশন করতে হেল্প করা হচ্ছে। বাট আমরা যদি অপোজিট সাইডে চলে যাই, দেখতে পাচ্ছি অপোজিট সাইডে আমাদের ইন পয়েন্ট সিলেকশন করা যাচ্ছে। জাস্ট এখানে কার্সর নিয়ে গেলে দেখতে পাচ্ছি ইন পয়েন্ট, অর্থাৎ এই অবজেক্ট স্ন্যাপিং অন থাকা অবস্থায় আমরা যদি এই কার্সরটাকে লাইনের কাছে নিয়ে যাই, তাহলে সহজে আমরা ইন পয়েন্ট ট্র্যাক করতে পারবো। সাপোজ আমরা এখান থেকে ইন পয়েন্ট সিলেক্ট করে আমরা একটা লাইন ড্র করলাম, দেন আবার এই সাইড থেকে আমরা একটা লাইন ড্র করছি, এন্টার প্রেস করে দিলাম। এখন যদি আমরা জুম ইন করি, আমরা যতই জুম ইন করি না কেন, আমরা কিন্তু কোনো ফাঁকা জায়গা দেখতে পাবো না। একদম দেখতে পাচ্ছি একদম মিশে আছে আমাদের লাইনটা, মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই। এই সাইডও যদি আমরা দেখা ট্রাই করি, দেখতে পাচ্ছি কোনো ফাঁকা জায়গা নেই আমাদের। তো আমরা কোনো এক্সাক্ট কোনো পয়েন্ট থেকে যদি ড্র করতে চাই, তাহলে আমাদের অবজেক্ট স্ন্যাপিং অপশনটা কাজে লাগবে। তো এটা তো ছিল আমাদের ইন পয়েন্ট। দেন মিড পয়েন্টের কাজটা আসলে কি? মিড পয়েন্টের কাজটা যদি আমরা দেখতে চাই, আমরা এখান থেকে আরেকবার লাইন টুলটা সিলেক্ট করে নিচ্ছি, এবং আমরা চাচ্ছি যে এই লাইনের একদম মাঝখান থেকে আমরা একটা লাইন ড্র করব। তো মাঝখানটা আসলে কোথায় হবে সেটা কি আমরা চোখের আন্দাজে বের করতে পারবো? আমরা চোখের আন্দাজে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের মাঝখানের পয়েন্টটা, বাট এক্সাক্ট আমরা কিন্তু মিড পয়েন্ট থেকে এটা স্টার্ট করতে পারবো না। তো আমরা যদি মিড পয়েন্ট থেকে স্টার্ট করতে যাই, তাহলে আমরা এখান থেকে অবজেক্ট স্ন্যাপিং অপশন থেকে যে মিড পয়েন্ট আছে এটা আমরা টিক মার্ক দিয়ে রাখবো, এবং এখন যদি আমরা কার্সরটাকে লাইনের কাছে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি মাঝখানে রেক্টেঙ্গুলার সাইজের সবুজ রঙের একটা গ্রিপ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মিড পয়েন্টের গ্রিপ। আমরা যদি কার্সরটাকে এটার কাছে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কার্সরের পাশে কিন্তু লিখা আসছে মিড পয়েন্ট। এখন আমরা এখান থেকে যদি ড্র করা স্টার্ট করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের জাস্ট এক্সাক্ট মিড পয়েন্টে কিন্তু আমাদের এটা ড্র হলো। তো এটা কি এক্সাক্ট মিড পয়েন্টে ড্র হয়েছে কিনা সেটা যদি আমরা জাস্ট অবজার্ভ করে দেখতে চাই, তাহলে এখান থেকে আমরা একটু ডাইমেনশন টুলটা সিলেক্ট করে জাস্ট এই দুটি পয়েন্ট আমরা ড্র করে দেখছি। দেখতে পাচ্ছি এখানে 19.6375 এরকম একটা ভ্যালু দেখা যাচ্ছে। দেন লাইন টুলটা সিলেক্ট করে আমরা এই সাইডে আরেকটি লাইন ডাইমেনশন ক্রিয়েট করছি। তো এখানেও দেখতে পাচ্ছি 19.6375। এখানে জাস্ট এটা লেন্থ যত ইঞ্চি দেখা যাচ্ছে, এখানেও আমাদের লেন্থটা কিন্তু সেম ইঞ্চি দেখা যাচ্ছে, অর্থাৎ ইকুয়াল দুইটি পয়েন্টে ভাগ হয়ে গেছে। তো এইভাবে আমরা মিড পয়েন্ট সিলেক্ট করতে পারি। দেন আমরা যদি চাই যে এখান থেকে সার্কেলের সেন্টার পয়েন্ট ড্র করার জন্য, এখানে সবগুলোর পয়েন্টই প্রায় সেম। আমরা এখান থেকে যদি একটা সার্কেল টুল ড্র করি, সার্কেল টুল ড্র করার পর আমরা চাচ্ছি যে এই সার্কেলের একদম সেন্টার পয়েন্ট থেকে একটা লাইন ড্র করার জন্য। তো এই সার্কেলের সেন্টার আমরা কোথায় খুঁজে পাবো? আমরা তো কোথাও সেন্টার দেখতে পাচ্ছি না। চোখের আন্দাজে বলতে পারি এটা সেন্টার, বাট এক্সাক্ট তো সেই সেন্টার থেকে এটা ড্র হবে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করে দিচ্ছি। দেন আমরা এই কার্সরটাকে এই সেন্টার অবজেক্ট স্ন্যাপিং মোডটা অন থাকা অবস্থা আমরা যখন কার্সরটাকে সার্কেলের কাছে নিয়ে যাব, দেখতে পাচ্ছি আমাদের মিডিলে একটা সেন্টার একটা গ্রিপ দেখা যাচ্ছে। তো এইখান থেকে যদি আমরা জাস্ট ড্র করা স্টার্ট করি, তাহলে একদম সেন্টার থেকে আমাদের লাইন ড্র হবে। তো এভাবে আমাদের অবজেক্ট স্ন্যাপিং এ এখান থেকে আমরা জিওমেট্রিক সেন্টার এটা ইউজ করতে পারি। নোডের কাজটা কি এটা যদি আমরা বুঝে ট্রাই করি, নোডের কাজ হচ্ছে আমরা একটা লাইন টুল ড্র করলাম। লাইন টুল ড্র করার পর আমরা ড্রন টুলসের নিচে এখানে একটা টুলস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পয়েন্ট। সাপোজ আমরা পয়েন্ট টুলটা সিলেক্ট করে আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা ইন পয়েন্ট একটু অফ করে রাখি আপাতত। তো আমরা চাচ্ছি যে জাস্ট এই পয়েন্টে এটাকে কতগুলো পয়েন্টে ডিভাইড করার জন্য, সাপোজ এই লাইনের উপর এখানে একটা পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন এখানে আরেকটা পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন এখানে একটা পয়েন্ট স্পেসিফাই করছি, দেন এন্টার প্রেস করে দিচ্ছি।
এখন আমরা যে পয়েন্ট স্পেসিফাই করছি সেই পয়েন্টগুলোকে আসলে দেখা যাচ্ছে? আমরা যদি দেখতে যাই তাহলে আমরা এটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে এই কতগুলো পয়েন্টে কিন্তু আমরা এই কতগুলো পজিশন হচ্ছে আমরা পয়েন্ট সিলেক্ট করেছিলাম। এটার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা লাইনকে যদি কতগুলো পয়েন্টে ডিভাইড করতে চাই, সাপোজ এই পয়েন্ট থেকে আমরা কিছু লাইন ড্র করব, তো এই পয়েন্টগুলো তো আসলে দেখা যাচ্ছে না, আমরা জাস্ট সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি এটা দেখতে চাই, আমরা যদি চাই যে কার্সরটা যখন আমরা এই পয়েন্টের কাছে নিয়ে যাব তখন অটোমেটিক আমাদের এগুলো দেখা যাবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে নোট মোডটা আছে এই নোট মোডটা আমরা সিলেক্ট করে রাখবো। তাহলে আমরা লাইন টুল সিলেক্ট করে যদি কার্সরটাকে আমরা এই পয়েন্টের কাছে নিয়ে যেয়ে দেখতে পাচ্ছি আমাদের নোডের জায়গায় কিন্তু একটা গ্রিপ দেখা যাচ্ছে। তো এবং আমাদের কার্সর পাশে লিখেও আসছে যে নোড। তো আমরা এই নোট টুল সিলেক্ট করে অর্থ মোডটা আমি অফ করে দিচ্ছি একটু বাঁকাভাবে, জাস্ট এই পয়েন্টে জাস্ট এখানে গেলে কিন্তু কোনো নোট দেখা যায় না। বাট আমরা যেই পয়েন্টটা যেখানে আমরা পয়েন্টটা স্পেসিফাই করছিলাম সেখানে আমাদের নোট আছে। দেন এখানে আমাদের আরেকটা নোট ছিল, এখানে আমরা নোটগুলো স্পেসিফাই করতে পারছি। তো এভাবে হচ্ছে আমাদের অবজেক্ট স্ন্যাপিং বাকি অপশনগুলো দেখা যায়। কোঅর্ডিনেট হচ্ছে আমরা একটা সার্কেলের 4টা পয়েন্ট, যেই চারটা পয়েন্ট দিয়ে আমরা একটা সার্কেলকে 4টা পয়েন্টে ভাগ করা যায় সেটা হচ্ছে কোঅর্ডিনেট, সেটা আমরা এখান থেকে স্পেসিফাই করতে পারবো। ইন্টারসেক্ট মানে দুইটা লাইনের ইন্টারসেক্ট পয়েন্ট যদি আমরা স্পেসিফাই করতে চাই তাহলে স্পেসিফাই করতে পারবো। সাপোজ ইন্টারসেক্ট পয়েন্টটা আমরা সিলেক্ট করে আমরা যদি লাইন টুল সিলেক্ট করে জাস্ট এখানে নিয়ে যাই, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্রস কালারের গ্রিন কালারের একটা ক্রস গ্রিড দেখা যাচ্ছে এবং আমাদের কার্সর পাশে কিন্তু লিখাও চলে আসছে ইন্টারসেক্ট পয়েন্ট। তো এইভাবে ইন্টারসেক্ট পয়েন্ট আমরা ট্র্যাক করতে পারবো। দেন এখান থেকে পারপেন্ডিকুলার টুলস অন করে আমরা কোন একটা লাইনের উপর পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারবো। দেন টেনজেন্ট যদি ড্র করতে চাই, এটা কিভাবে ড্র করতে হয় আমরা একটু দেখিয়ে দেই। একটা সার্কেল আমরা এখান থেকে ড্র করে নিচ্ছি। দেন এখান থেকে একটা লাইন টুল সিলেক্ট করে আমরা প্রথমে লাইনের প্রথম পয়েন্টটা জাস্ট এই পয়েন্টে স্পেসিফাই করলাম। দেন আমরা চাচ্ছি এই লাইনটা এমন ভাবে ড্র করার জন্য যেন এই লাইনটা আমাদের সার্কেলের সঙ্গে টেনজেন্ট আকারে থাকে। তো আমরা এই সার্কেলের উপর যদি ড্র করা ট্রাই করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা জুম ইন করে জাস্ট এই পয়েন্টে একটা সমকোণ আকৃতির বা রেক্টেঙ্গেল আকৃতির একটা সাইন দেখা যাচ্ছে এবং কার্সরের পাশে দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলার, অর্থাৎ অবজেক্ট স্ন্যাপিং থেকে আমরা যে পারপেন্ডিকুলার টুলসটা সিলেক্ট করে রেখেছিলাম সেক্ষেত্রে আমরা এখানে আমাদের গ্রিপটা হেল্প করা হচ্ছে যে আমরা এই পয়েন্টে পারপেন্ডিকুলার সাইন, এই পয়েন্টে যদি আমরা এই লাইনটা সিলেক্ট করি পয়েন্টটা সিলেক্ট করি তাহলে এই লাইনটা আমাদের সার্কেলের উপর পারপেন্ডিকুলার হবে। বাট আমরা তো পারপেন্ডিকুলার লাইন সিলেক্ট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি টেনজেন্ট সিলেক্ট করার জন্য। তো আমরা কার্সরটাকে মুভ করতে যাচ্ছি, তাহলে কাছাকাছি অবস্থায় নিয়ে গেলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের টেনজেন্টের সাইন। তো আমরা কার্সরে লেখাও দেখতে পাচ্ছি কার্সরের পাশে টেনজেন্ট, অর্থাৎ এই পয়েন্টে যদি আমরা ড্র করি লাইন টুলটা ড্র করে যদি এই পয়েন্টে আমরা মিলিয়ে দিই তাহলে এটা টেনজেন্ট ড্র হবে। তো আমরা জাস্ট এই পয়েন্টে টেনজেন্টটা ড্র করে এন্টার প্রেস করে দিলাম। তো আমাদের টেনজেন্ট ড্র হয়ে গেল। দেন আরেকবার ড্র করে আমরা একটা পয়েন্ট থেকে কিন্তু দুইটা টেনজেন্ট ড্র করা যায়। তো এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা যদি চাচ্ছি এই সাইডে কোনো টেনজেন্ট আছে কিনা, তো এখান থেকে এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটের পজিশন। তো কোঅর্ডিনেটে আমরা জয়েন করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এখান থেকে ইন পয়েন্ট জাস্ট টেনজেন্ট ড্র করার জন্য। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের টেনজেন্টের পয়েন্ট, এখানে আমরা সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের টেনজেন্ট ড্র হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা অবজেক্ট স্ন্যাপিং এর মাধ্যমে জাস্ট পারফেক্টলি একদম অ্যাকুরেট কিছু পয়েন্ট স্পেসিফাই করতে পারি। তো এভাবে আমরা কাজ করতে পারবো। নিয়ারেস্ট পয়েন্ট বলতে কিভাবে কাজ করে এগুলো আপনারা নিজেরাও চেক করে দেখতে পারবেন, বাট আমি নিয়ারেস্ট পয়েন্ট একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর যদি লাইন টুল সিলেক্ট করে কার্সরটাকে যদি আমরা এই রেক্টেঙ্গেলের কাছে নিয়ে যাই, আমরা যখনই কার্সরটাকে যেই কোনো পয়েন্টের কাছে নিয়ে যাব সেখানে কিন্তু আমাদের একটা গ্রিড দেখতে পাচ্ছি টাইম সাইনের মতো। তো এটা হচ্ছে নিয়ারেস্ট পয়েন্ট, এখানে আমাদের নিয়ারেস্ট পয়েন্টগুলো সিলেক্ট করতে হেল্প করা হচ্ছে। আমরা যদি নিয়ারেস্ট পয়েন্টটা অন করে না রাখি তাহলে জাস্ট আমরা যদি চাই যে কোনো একটা পয়েন্ট থেকে ড্র করার জন্য লাইন ড্র করার জন্য, সাপোজ এখান থেকে আমরা নিয়ারেস্ট পয়েন্টটা অফ রেখে জাস্ট আমরা চাচ্ছি যে এই পয়েন্ট থেকে আমরা অবজেক্ট অপশনটা আমরা অফ করে রাখলাম। দেন এখান থেকে যদি আমরা একটা লাইন ড্র করি, আমরা চাচ্ছিলাম যে একদম এই রেক্টেঙ্গেলের লাইনের সঙ্গে মিশিয়ে লাইনটা ড্র করার জন্য, বাট এখানে দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা ক্রিয়েট হয়ে আছে। তো আমরা যদি এখান থেকে অবজেক্ট স্ন্যাপিং অন করা অবস্থায় যদি নিয়ারেস্ট পয়েন্টে অন করে রাখি তাহলে আমরা এই লাইন টুলটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি নিয়ারেস্ট পয়েন্ট আমাকে ট্র্যাক করতে হেল্প করা হচ্ছে। তো আমরা জাস্ট এই পয়েন্টটাকে স্পেসিফাই করে একটা লাইন ড্র করে ফেলাম। এখন যদি জুম ইন করে দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই, অর্থাৎ নিয়ারেস্ট পয়েন্ট আমরা ট্র্যাক করতে পারছি এখান থেকে। দেন অবজেক্ট স্ন্যাপিং অপশনটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। দেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের ডাইনামিক ইনপুট অপশনটা। তো এটা দেখার জন্য আমাদের স্ট্যাটাস বারের একদম রাইট সাইডে
একদম রাইট সাইডে কাস্টমাইজ নামে একটা টুল আছে দেখতে পাচ্ছি। আপনারা কি কাস্টমাইজ টুলটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, যদি না দেখতে পেয়ে থাকেন, একদম ডান সাইডে কাস্টমাইজ 3টি লাইন ড্র করা আছে। 3টি লাইন দিয়ে একটা সাইট আছে। এটা আসলে ছবির কারণে ঢাকা পড়ে যাচ্ছে, তো আমি যদি একটু চেঞ্জ করার ট্রাই করি। আচ্ছা, ছবিটা তো মুভ হচ্ছে না। আচ্ছা, কোনো প্রবলেম নেই, আমরা এটাকে একটু উইন্ডো সাইজটা ছোট করে ফেলি। এই যে এখন যেই টুলসটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটাস বারের একদম কর্নারে যে টুলসটা আছে, এটা হচ্ছে কাস্টমাইজ টুলস। এবার তো আপনারা কাস্টমাইজ দেখতে পাচ্ছেন। রিপ্লাই করবেন প্লিজ চ্যাট বক্সে। জাস্ট এখানে হচ্ছে আমাদের কাস্টমাইজ টুলটা। তো এই যে কাস্টমাইজ টুলটা আছে, এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখান থেকে বেশ কিছু মোড আমরা দেখতে পাবো। এখান থেকে যেই মোডগুলো টিক মার্ক দেওয়া আছে সেই মোডগুলো হচ্ছে আমাদের স্ট্যাটাস বারে অ্যাভেলেবেল আছে। সাপোজ এখান থেকে আমরা 1 2 3 4 5 একটু নিচে দেখতে পাচ্ছি ডাইনামিক ইনপুট নামে একটা টুলস আছে। তো এই ডাইনামিক ইনপুট টুলসটা যখন আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব তাহলে দেখতে পাচ্ছি আমাদের নতুন একটা মোড এখানে অ্যাড হয়ে গেল। আমি আবার এটা যদি এখানে ক্লিক করি তাহলে টিক মার্ক তুলে দিলে এই ডাইনামিক ইনপুটটা এখান থেকে চলে যাবে। আমরা এখানে একটু খেয়াল করব, আমরা এখানে ডাইনামিক ইনপুটটা টিক মার্ক দিয়ে দিচ্ছি, দেন এখানে ডাইনামিক ইনপুট চলে আসলো এবং এটা তুলে দিলে এটা চলে যাবে। নরমালি ডিফল্ট ভাবে যখন অটোক্যাড সফটওয়্যার আমরা ওপেন করি এই ডাইনামিক ইনপুটটা আসলে ডিফল্ট ভাবে থাকে না। তো আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে ডাইনামিক ইনপুটটা নিয়ে আসলাম, দেন আমরা আবার স্ক্রিনটা বড় করে ফেলছি। তো এটা হচ্ছে ডাইনামিক ইনপুট। এটার কাজ কি আমরা যদি বোঝার ট্রাই করি, সেটার কাজ বুঝতে হলে আমরা প্রথমে একটা লাইন টুল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখন কার্সরটা এখন কোন পজিশনে আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা ঠিক ধরতে পারছি না। অর্থাৎ এক্স ওয়াই এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কোন পজিশনে আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে এখান থেকে আমরা ডাইনামিক ইনপুট এটা অন করে দিব। অন করা অবস্থায় এখন আমরা যে কার্সরটাকে মুভ করাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি কার্সরের পাশে আমাদের কোঅর্ডিনেট পজিশনটা আমাদেরকে শো করা হচ্ছে এবং আমাদের কমান্ড লাইনে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমাদের যেহেতু লাইন টুল সিলেক্ট করা আছে তাই আমাদেরকে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করতে বলা হচ্ছে। তো আমরা কার্সরের পাশেও লিখে দেখতে পাচ্ছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো আমাদের কার্সরের পাশেই লেখা আছে এবং এখানে আমরা জাস্ট কার্সরটা এখন কোন পজিশনে আছে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সেই পজিশনটা কিন্তু দেখা যাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে আমাদের 8.34 এরকম একটা পজিশনে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে 13.33। তো আমরা যদি চাই যে এখান থেকে একদম এক্সাক্ট পজিশন থেকে এক্সাক্ট পয়েন্ট থেকে আমার লাইনটা স্পেসিফাই করার জন্য, ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করার জন্য, তো আমরা চাচ্ছি যে একদম 0 পয়েন্ট থেকে স্পেসিফাই করার জন্য। তো আমরা যদি কিবোর্ড থেকে জাস্ট টাইপ করি 0,0 এবং এই যে 0,0 টাইপ করলাম সেটা কিন্তু আমাদের জাস্ট এই ডাইনামিক ইনপুটের মাধ্যমেই জাস্ট ইনপুট হচ্ছে। আমরা এই ডাইনামিক ইনপুটটা অন করে রেখেছি বিধায় এখানে 0 আমরা ইনপুট করতে পারছি, না হলে আমাদের কমান্ড লাইন ইনপুট করতে হতো। তো কমান্ড লাইন ছাড়াও আমরা ডাইনামিক ইনপুট যদি অন থাকে তাহলে জাস্ট কিবোর্ড থেকে টাইপ করলেই 0,0 লেখা ইন্টারফেস করলে দেখতে পাচ্ছি একদম অরিজিনে যে অরিজিনটা হচ্ছে 0 পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে কিন্তু আমাদের ফার্স্ট পয়েন্টে স্পেসিফাই হয়ে গেল। দেন আরেকটা অপশন আছে যে আমরা এই যে লাইনটাকে আমরা মুভ করাচ্ছি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই লাইনের লেন্থ বা দৈর্ঘ্য কত এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সাপোজ আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আপনারা কি 30 ডিগ্রি লেখাটা দেখতে পাচ্ছেন? আপনারা যদি না দেখতে পেয়ে থাকেন, সাপোজ আমি যদি একটু লেন্থটা টাইপ করি, দৈর্ঘ্যটা টাইপ করি 6, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 লেন্থ আমরা এখান থেকে ইনপুট দিতে পারছি এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের 30 ডিগ্রি লেখা আছে। তো এটা যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাইনামিক ইনপুটটা অন থাকার কারণে। যদি আমরা এখান থেকে ডাইনামিক ইনপুটটা অফ করে দেই তাহলে কিন্তু আবার আমরা সবকিছু হারিয়ে ফেলবো। দেখতে পাচ্ছি এটা এই লাইনের লেন্থ কত এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিছুই দেখা যাচ্ছে না। আবার যদি আমরা এখান থেকে ডাইনামিক ইনপুটটা অন করি তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি এটা এখন 43 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং এটার লেন্থ হচ্ছে আমাদের 6.5। তো এভাবে আমরা জাস্ট স্পেসিফাই করে দিলাম, ইন্টারফেস করে দিচ্ছি। তো এটা হচ্ছে ডাইনামিক ইনপুটের অপশন। এছাড়া যদি আমরা সার্কেল টুল ড্র করি জাস্ট সেন্টার পয়েন্ট স্পেসিফাই করার পর এটার রেডিয়াস কত, আমরা যদি ডাইনামিক ইনপুট অপশনটা অফ করে রাখি তাহলে রেডিয়াস কত এটা আমরা দেখতে পাচ্ছি না। বাট আমরা যদি ডাইনামিক ইনপুট অন রাখি তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটার রেডিয়াস হচ্ছে 2.39। আর একটু যদি ইনক্রিজ করি 3.03 এটার রেডিয়াস, অর্থাৎ আমরা কার্সর মুভ করানোর মাধ্যমে এখন বর্তমানে এটার রেডিয়াস কত আছে সেটা ডাইনামিকলি আমরা রিয়েল টাইম দেখতে পাচ্ছি। তো এই ডাইনামিক ইনপুট এই অপশনটা আমরা জাস্ট অন রেখে কাজ করব। জাস্ট কাস্টমাইজ করে
আমরা এটা নিয়ে এসে অন রেখে কাজ করব। তো এগুলো ছিল আমাদের জাস্ট স্ট্যাটাস বারের যে টুলসগুলো সবচেয়ে বেশি পরিমাণ ইউজ করা হয় সেই টুলসগুলো। দেন আমি শেষ করতে চাচ্ছি আমাদের ওয়ার্কস্পেসটা কিভাবে প্রিপেয়ার করব সেই সংক্রান্ত কিছু আলোচনা দিয়ে। বাট আমরা নেভিগেশন বারের যে ফুল নেভিগেশন হুইল যেটা আমরা লাস্টে দেখাবো বলেছিলাম, সেটা যদি আমি এখন লাস্টে একটু দেখাতে চাই, আমরা ফুল নেভিগেশন হুইলটা সিলেক্ট করার পর এখানে আমরা কিছু টুলস দেখতে পাচ্ছি, সেই সেম টুলসগুলো যেগুলো হচ্ছে আমাদের এই নেভিগেশন বারে পাওয়া যায়। সাপোজ এখানে যে জুম টুলসটা আছে, এই জুমটা চেপে ধরে যদি আমরা কার্সরটাকে পেছনের দিকে বা আমাদের মাউসটাকে পেছনের দিকে মুভ করে, তাহলে দেখতে পাচ্ছি জুম আউট হচ্ছে, এবং কার্সরটাকে সামনের দিকে মুভ করলে দেখতে পাচ্ছি জুম ইন হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা জুম ইন করতে পারি, প্যান ইউজ করতে পারি, এখান থেকে জাস্ট প্যান টুলটা সিলেক্ট করে প্যান ইউজ করতে পারি, এছাড়া অরবিট করতে পারি, সবকিছু আছে এখানে। ক্রস করে আমরা ফুল নেভিগেশন হুইলটা ক্রস করে ফেলতে পারবো। তো এটার তেমন কোনো প্রয়োজন হয় না। এটা সুবিধা হচ্ছে যে ফুল নেভিগেশন হুইলের জুম ইন জুম আউট এবং প্যানের অপশনটা আমাদের সবসময় কার্সরের হাতের কাছে থাকলো, বাট এটা আমরা খুব একটা ইউজ করি না। দেন এখন আমরা ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে রিবন বার, এটা যদি আমরা কোনো ক্রমে ভুল করে ক্লোজ করে ফেলি, সাপোজ এখানে একটা অ্যারো সাইন দেখা যাচ্ছে, এটাকে যদি আমরা মিনিমাইজ করে ফেলি, তো মিনিমাইজ করে দেখতে পাচ্ছি আমাদের রিবন বারটা কিন্তু চলে গেল। তো এখন রিবন বার যদি চলে যায়, তাহলে আমরা টুলস গুলো তো দেখতে পাচ্ছি না, আমরা টুলস গুলো দিয়ে ড্র করব কিভাবে? তো একটা অপশন তো আছে, আমরা কমান্ড লাইন থেকে জাস্ট টাইপ করে করে আমরা নিয়ে আসতে পারি। সাপোজ লাইন টুলটা সিলেক্ট করে আমরা এখান থেকে লাইন ড্র করতে পারছি, সার্কেল টুল সিলেক্ট করে আমরা সার্কেল ড্র করতে পারছি। তো এভাবে কমান্ড লাইন থেকে যদিও করা যায়, বাট আমরা যদি সবগুলো টুলসের নাম যদি আমার না জানা থাকে, আমাদের রিবন বারটা তো নিয়ে আসতে হবে। তো সেটা কিভাবে নিয়ে আসতে পারি? সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে আমরা কমান্ড লাইনে যদি জাস্ট টাইপ করি RIB, আমরা যদি RIB টাইপ করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের রিবন অপশনটা কিন্তু চলে আসছে। তো রিবনটা আমরা জাস্ট প্রথম 3টা অক্ষর RIB টাইপ করছি। তো RIB টাইপ করার পর যদি আমি এন্টার প্রেস করি, তাহলে রিবন দেখতে পাচ্ছি আসছে না। বাট আমরা আরেকবার RIB টাইপ করে যদি এখান থেকে রিবনটা সিলেক্ট করি, আমাদের অপশন দেখানো হচ্ছে। তো এখান থেকে রিবনটা সিলেক্ট করলে রিবনটা এখন আসছে না, কারণ আমরা তো মিনিমাইজ করে রেখেছি। এখানে যদি আমরা নেক্সট টাইম আবার ক্লিক করি, তাহলে রিবন বারটা চলে আসবে। বাট এই রিবন বারটা যদি আমরা ক্লোজ করতে চাই, আমরা কমান্ড লাইন থেকে জাস্ট রিবন লিখে টাইপ করব। রিবন টাইপ করার পর এখানে রিবন ক্লোজ অপশন দেখতে পাচ্ছি। তো রিবন ক্লোজ করে দিলে রিবনটা ক্লোজ হয়ে যাবে, কমপ্লিটলি ক্লোজ হয়ে গেল। আবার যদি আমরা এটাকে নিয়ে আসতে চাই, তো আমরা জাস্ট RIB টাইপ করে, RIC টাইপ করে হয়ে যাচ্ছে, RIB টাইপ করে জাস্ট আমরা রিবন টুলটা আবার সিলেক্ট করব, তাহলে রিবনটা আমার চলে আসলো। তো আমাদের যদি এখান থেকে রিবনটা যদি আমরা ক্লোজ করে রাখতে চাই, সাপোজ এই রিবনটা কিন্তু আমাদের ওয়ার্কস্পেসের অনেক বেশি জায়গা খরচ করে রেখেছে। আমরা যদি চাই যে আমাদের জায়গাটাকে একটু ইনক্রিজ করার জন্য, ইলেবোরেট করার জন্য, সেক্ষেত্রে আমরা এখান থেকে RIB রিবন ক্লোজ যে টুলসটা আছে, সেই রিবন ক্লোজ টুলটা অপশনটা সিলেক্ট করে আমরা রিবনটা ক্লোজ করে ফেললাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের জায়গা কিন্তু অনেক বেশি জায়গা বেড়ে গেল। আমরা এই নেভিগেশন বারটা এখান থেকে ডিলিট করে ফেলছি। তো এখন কিন্তু আমাদের এই ভিউ কিউবটা যদি সরিয়ে নিতে চাই, জাস্ট এখান থেকে ভিউ কিউবের টিক মার্কটা তুলে দিলাম, আমাদের সবকিছু চলে গেল, অনেক বেশি জায়গা আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেল। বাট আমাদের কিছু টুলস তো আসলে অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা একদম উপরের দিকে যে আমাদের শেয়ার নামক একটা বাটন আছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শেয়ার বাটনের বাম সাইডে একটা অ্যারো সাইন আছে দেখতে পাচ্ছি। তো এই অ্যারো সাইনে যদি আমরা ক্লিক করি, অ্যারো সাইনে ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে যে একদম নিচের দিকে শো মেনু বার একটা অপশন আছে, এই শো মেনু বার এটা আমরা ক্লিক করব। তো শো মেনু বার ক্লিক করার পর এখানে অনেকগুলো ট্যাব আমরা দেখতে পাচ্ছি। এখানে ফাইল ট্যাব আছে, ফাইল ট্যাব থেকে বেশ কিছু অপশন আছে। দেন আমরা এডিট ট্যাব দেখতে পাচ্ছি, ভিউ ট্যাব দেখতে পাচ্ছি। দেন ইনসার্ট বাটন, ইনসার্ট ট্যাবে আমাদের কিছু অপশন আছে, ফরম্যাট ট্যাবে কিছু অপশন আছে, টুলস ট্যাবে কিছু অপশন আছে। এই টুলস ট্যাব থেকে এখান থেকেও কিন্তু আমরা কমান্ড লাইন নিয়ে আসতে পারি। তো কমান্ড লাইনের পাশে দেখতে পাচ্ছি Ctrl9 অর্থাৎ শর্টকাট কি লেখা আছে, এবং ক্লিন স্ক্রিন যদি আমরা এখানে সিলেক্ট করি, তাহলে স্ক্রিনটা আমাদের ক্লিন হয়ে যাবে। আবার যদি আমরা Ctrl0 প্রেস করি, Ctrl0 প্রেস করে অথবা আমাদের টুলস অপশন থেকে আমরা স্ক্রিন ক্লিন করতে পারি। বাট আমাদের আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কিছু টুলস তো আমাদের ওয়ার্কস্পেসে রাখা প্রয়োজন। তো এই টুলসগুলো, যে টুলসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয়, সেই টুলসগুলো যদি দেখতে পাচ্ছি একজন কমেন্ট করছেন 1 আওয়ার ফিনিশ, অবশ্যই আমার আর 1 মিনিট বা 1 থেকে 2 মিনিট লাগবে। আমাদের 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক আসলে আলোচনা করা হচ্ছে যে আমরা রিবন বারটা ক্লোজ করে দিয়ে
জাস্ট ওয়ার্ডপ্রেসের জায়গা বাড়িয়ে দিয়ে আমরা যদি এখান থেকে কিছু লাইন টুল নিয়ে আসতে চাই বা কিছু টুলস নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট এই পজিশন থেকে যে শো মেনু বার আছে, আমরা যে এখান থেকে যদি মেনু বারটা হাইড করে দিই তাহলে মেনু বারটা হাইড হয়ে যাবে। আবার যদি আমরা এখান থেকে শো মেনু বার বাটনে প্রেস করি তাহলে মেনু বারটা এখানে ওপেন হবে। তো এখান থেকে মেনু বারটা হাইড এবং শো করা যায়। তো আমরা এখান থেকে মেনু বারটা শো করে জাস্ট টুলস ট্যাবে গিয়ে আমরা যে এখানে টুলবার নামক টুলসটা দেখতে পাচ্ছি, তো এই টুলবারে গিয়ে যদি আমরা অটোক্যাডে ফিরে যাই, অটোক্যাডে যাওয়ার পর আমরা যাচ্ছি যে ড্র টুলটা নিয়ে আসার জন্য। তো এখান থেকে ড্র টুলটা সিলেক্ট করছি, দেখতে পাচ্ছি আমাদের ড্র টুলটা চলে আসছে এবং এই ড্র টুলটা আমরা ধরে যদি এই সাইডে রেখে দিই তাহলে দেখতে পাচ্ছি এবার এখান থেকে আমরা লাইন টুল নিয়ে ড্র করতে পারবো এবং আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে ড্র করতে পারবো, সার্কেল টুল নিয়ে আমরা ড্র করতে পারবো। তো এই ড্র টুলগুলোর যতগুলো টুলস আছে সব টুল নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। দেন আমরা আরেকবার যাচ্ছি টুল ট্যাবে, টুল ট্যাব থেকে আমরা টুল বারে যাচ্ছি, অটোক্যাডে গিয়ে আমাদের ড্রপ টুলগুলোর সঙ্গে আমাদের যেই টুলগুলোর প্রয়োজন পড়ে সেটা হচ্ছে মডিফাই প্যানেল। তো মডিফাই প্যানেলটা যদি নিয়ে আসতে চাই, এখানে দেখতে পাচ্ছি মডিফাই প্যানেলটা চলে আসলো, এটা নিয়ে আমরা জাস্ট সাইডে রেখে দিচ্ছি। বাট এখানে জায়গা দেখতে পাচ্ছি বেশি হয়ে যাচ্ছে, তো আমরা এই সাইডে নিয়ে রাখতে পারি। তো এই সাইডে রাখার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে এখন আমরা টুলগুলো এখানে অ্যাভেলেবেল আছে। বাট এখন যে সুবিধাটা হচ্ছে, এখন যে আমরা এখানে এই টুলগুলো রেখে দিয়েছি, আমাদের কিন্তু রিবন বারের মতো অত বেশি জায়গার প্রয়োজন পড়ছে না, আমরা খুব কম জায়গাতে এখানে কাজ করতে পারছি। দেন আরো কিছু যে টুলসগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই টুলসগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি। সাপোজ এখান থেকে আমাদের ডাইমেনশন যে টুলসগুলো সেগুলো আমাদের প্রয়োজন পড়বে, তো ডাইমেনশন টুলটা আমরা নিয়ে জাস্ট এখানে রাখতে পারি। ডাইমেনশন টুলটা আমরা নিয়ে এখানে রাখলাম। দেন যে টুলসগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে সেই টুলসগুলো নিয়ে আমরা এখানে সাজিয়ে রাখবো। তো এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে কোন টুলসগুলো বেশি প্রয়োজন হয় সেটা আমরা কিভাবে জানবো। এটা আপনারা যে ক্লাস করবেন, আমাদের যে 30 ডেজ জার্নি আছে সেই 30 ডেজ জার্নিতে আমরা সবগুলো টুলস নিয়ে আলোচনা করব। আপনারা কাজ করতে করতে যখন কাজ শিখে যাবেন তখনই আপনারা বুঝবেন যে কোন টুলসগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার, এবং তখন আপনারা জাস্ট এই স্টাইলে যে টুলসগুলো সবচেয়ে বেশি দরকার এখান থেকে জাস্ট এখানে সব টুলসই আছে। আমাদের ইলেকট্রিক্যাল কিছু টুলস চাইলে সেই ইলেকট্রিক্যাল টুলসও আমরা এখান থেকে পেয়ে যাব। সাপোজ সার্কিট টুল যদি আমরা চাই, এখান থেকে সার্কিট টুলটা নিয়ে এখানে এসে আমরা রেখে দিতে পারি। জাস্ট খুব অল্প জায়গার মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় টুলসগুলো এখানে নিয়ে সাজিয়ে রাখতে পারি। এতে আমাদের যে সুবিধা হবে, আমরা বেশি পরিমাণ জায়গা নিয়ে কাজ করতে পারবো এবং আমাদের টুলগুলোর অ্যাক্সেসও থাকবে। তো এটা যদি আমরা সরিয়ে ফেলতে চাই, জাস্ট এটাকে মুভ করে এখানে ক্রস সাইন আছে, এটা আমরা ক্রস করে দিতে পারবো। আমরা এগুলো ক্রস করে দিচ্ছি। ক্রস করার পর আবার যদি রিবন বারটা নিয়ে আসতে চাই, আমরা মেনু বারটাকে একটু হাইড করে রাখি, এখান থেকে হাইড মেনু বার ইউজ করছি এবং কমান্ড লাইনে গিয়ে আমরা জাস্ট টাইপ করছি রিবন। জাস্ট রিবন টুলটা সিলেক্ট করে আবার রিবনটা নিয়ে আসতে পারলাম। তো এভাবে হচ্ছে ওয়ার্কস্পেসটা আমরা প্রিপেয়ার করতে পারি, আমাদের কাজের জন্য প্রফেশনালি ওয়ার্কস্পেসটাকে প্রিপেয়ার করা যাবে। এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে?